আজকের সাবজেক্ট নেপাল। কোন নেপাল? আপনারা জানেন নেপাল নিয়ে আমার একটা বই আছে। কেন প্রসঙ্গটা বললাম একটু পরে বলবো, তার আগে আসেন হেডলাইন থেকে শুরু করি। বালেন্দ্র সাহার নাকি জেনজি এর নেপাল। কোন নেপাল নিয়ে কথা বলতেছি? অনেক ওয়েস্ট মিডিয়া ইনক্লুডিং ইন্ডিয়া নেপালে একটা চেঞ্জ হয়েছে আপনারা জানেন। রেগুলার যেগুলা পলিটিক্যাল পার্টি ছিল সবগুলোর উৎখাত করে দিয়েছে, সবগুলা। কিন্তু ক্ষমতায় যারা ছিল, ক্ষমতায় যারা বাইরে ছিল, এখন সবার নেপালে মূলত বা প্রধানত তিনটা দল। একটা হলো এই যে প্রচণ্ড মাওবাদী, প্রচণ্ড মাওবাদী দল একটা আছে। আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল আমাদের সিপিবি টাইপের নেপালি কমিউনিস্ট পার্টি বলতে পারে। এটা শুরুটা বা হ্যাঁ শুরুই বহুত পুরানো কমিউনিস্ট পার্টিটা, যেটা আসলে আমাদের সিপিবি টাইপের। কিন্তু আরও কিছু কথা আছে, একটু পরে বলতেছি। আর থার্ডটা হলো নেপাল কংগ্রেস পার্টি, এটাও এনসিপি, নেপাল কংগ্রেস। নেপালে মূলত তিনটে পার্টি, খুচরা অনেক পার্টি আছে। যতগুলা কংগ্রেস পার্টি আছে বোধ এত নাম বাংলাদেশে অনেক, এত ছোট ছোট ভাগ আছে। আর বিশেষ করে আমাদের ভাষায় বললে চীনপন্থী, এগুলো আমার এটা আর এক ইন্টারেস্টিং দিক। আইদার চীনপন্থী কিছু একটা শব্দ আছে, নাহলে সোশ্যালিস্ট এই শব্দটা আছে, খুব পছন্দের শব্দ। এতে গেল নেপালের পলিটিক্যাল পার্টিগুলোর সম্পর্কে ধারণা। কিন্তু অদ্ভুত একটা ধারণা কথা বলবো, যেটা বেশিরভাগ মানুষ চিনে না, জানে না। না জেনেই এখনকার বালেন্দ্র শাহ নাকি জেনজি এই নিয়ে তর্ক করে আর বলে যে নেপালে যা কিছু চেঞ্জ হয়েছে জেনজিরা করছে। আর জেনজি জিনিসটা কি? এটা হলো একটা অস্পষ্ট ব্যাখ্যা, খুব স্পষ্ট যে কি বলতে যাচ্ছে তাও না। এটা ওয়েস্ট থেকে আসছে ব্যাখ্যাটা। আচ্ছা, কোন জেনারেশনটা? লেটেস্ট জেনারেশন। কোন জেনারেশন সাংঘাতিক প্রভাব ফেলবে দুনিয়াতে, কেন ফেলবে, কি ফেলবে, কিছু ব্যাখ্যা নেই। এই ধরনের একটা শব্দ হলো আসলে জেনজি, যেটা সার কথা, মানে ওর ভিতরে যদি কিছু মর্মশ্বাস থেকে থাকে তার একটাই অর্থ, তরুণেরা বললে যা বোঝায় এটাই আসলে। এর বাইরে অন্য কোনো জেনজি বলতে আর তার কোনো বিশেষ গুরুত্ব আছে আমি খুঁজে পাইনি অন্তত। কিন্তু বোধ চরিত্রের উচ্ছ্বাস সবই আসলে বাগরম করা। আর আপনি যদি একটা শব্দকে ভীষণ পাম্পটি মেরে পাম্পার্ড করে যদি প্রকাশ করেন, তাহলে যা হবে এই শব্দটাই হলো জেনজি। হ্যাঁ, তরুণদের ইয়াং যে একটা পার্টিকুলার বয়সের জেনারেশন আছে, তাদের একটা বিশেষ চাহিদা আছে, বিশেষ অ্যাটিটিউড আছে, এরকম একটা দাবি তাদের অ্যাকচুয়ালি, হুইচ ইজ ফলস। এটা খুব বেশি না আর কি আসলে। এবং এক একটা দেশে এক এক কারণে জেনজি ফেনোমেনা তৈরি হতে পারে। স্টিল আমি মনে করি না নেপালের ফেনোমেনাটা এটা জেনজি ফেনোমেনা, আমি মনে করি না। যদিও তাহলে কারা এই শব্দটাকে পপুলার করেছে? যেমন অনেকেই চেষ্টা করেছিল বাংলাদেশের পরিবর্তনটাকে, এটা জেনজিদের পরিবর্তন। এখানেও একটা তরুণ জেনারেশন এটা করছে। ফ্যাক্টস হলো যারা এখন এনসিপিতে, তারা যখন এই মুভমেন্টের সাথে জড়িয়েছিল হাসিনা উৎখাতের, তাদের অ্যাভারেজ বয়স ওই সময়কার 30-এর উপরে, ওই সময়। এখন তারও বেশি। তাহলে এদিকে কি তরুণে ফেলাবেন জেনজি? এগুলো আপনাদের বিচার, আমি এই নিয়ে মন্তব্য করবো না। খালি এটা বলে দিলাম এই জন্য যে তারুণ্য বলে হয়েছে। হ্যাঁ, বলতে পারে লেট তারুণ্য, এরকম ভাবে বলতে হবে। কিন্তু তরুণ বলতে 20 বছরের তরুণ এটা বলতে পারবো না, বরং সে অর্থে নেপালের ওরা বোধহয় 20 বছরের তরুণ হতে পারে। তাহলে হুইজ বলেন্দ্র শাহ, হুইজ জেনজি? বেশিরভাগ রিপোর্টাররা নেপাল সম্পর্কে রিপোর্ট করতে গিয়ে বলেন্দ্র শাহ কোত্থেকে আসলো, ব্যাকগ্রাউন্ড কি, এই সম্পর্কে খুব কম বলে। যতটা না পাম্পটি মানে উচ্ছ্বাসের কথাগুলো বলে, বানায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ মানে ওরা এমন এক সময় রিপোর্টটা করছে যখন নেপালের ভাঙচুরগুলো চলছে। আর এই ভাঙচুরগুলোকে দেখে আগে পিছের ঘটনা তো জানেন না আপনি, আগে তো কখনো নেপাল সম্পর্কে আপনার ধারণাই নেই। ফলে ওর ভিতরে যেটা বালেন্দ্র শাহ তৈরি হচ্ছে, বালেন্দ্র শাহর অ্যাকচুয়াল নাম হলো বালেন, হিন্দু নামে শেষে একটা ইন্দ্র লাগাই দেওয়ার, INDRA, এরকম টেন্ডেন্সি আছে। এই জন্য বালেন ইন্দ্র একসাথে মিলে বালেন্দ্র হয়ে গেছে। হিন্দু নামের শেষে অনেকের ইন্দ্র লাগানোর একটা টেন্ডেন্সি। ইন্দ্র মানে ভগবান চাইলে। আর শাহ কথাটা আসছে আবার অদ্ভুত নাম, কিন্তু এটা একটা আমাদের
ইন্ডিয়ার এই যে অমিত শাহ, ওই একই শাহ কিন্তু এটা অরিজিন খুঁজতে গেলে পাইবেন, এটা আফগানিস্তান, ওখান থেকে আসছে। এটা এথনিক একটা গ্রুপ। তখন তো কেবল যাযাবর শেষ হয়ে যাচ্ছে, থিত হয়ে বসার চেষ্টা করছে। ইন্ডিয়া এত মানে সিন্ধু নদীর তীরে বসতে হওয়া একটা ইন্ডিয়া, তো হিউজ ফসল হয় এখানে। ফলে যাযাবরেরা ঘুরতে চাইতে এখানে যদি দখল করতে পারি, ভাই ভাই এত সম্পদ খায় শেষ করতে আপনার। ফলে এই দিকে আসার লোক এসছে, কেউ আসছে এখানে এসে বিয়ে করে এখানেই থেকে গেছে। মানে অবাক হয়ে যাবেন শুনলে, এগুলো কাহিনী শুনলে। এই যে শখ, হুন, এগুলোর নাম শুনছেন কিনা আমি জানি না, আলাদা কিন্তু এরা এক একটা এথনিক গোষ্ঠী। এরা হলো লড়াকু ফাইটার। গুজরাটি, সরি, আমাদের কি বলে, রাজস্থানের লোকেরা তো ফাইটার হয়ে গেল কেমনে? ওরা আপোষ করছে হুনদের সাথে, হুনদের লোকে মায়া বিয়ে দিছে। এরপরে যে জেনারেশন, এটা হলো রাজস্থানী, এই জন্য তারা ফাইটার। তাহলে কিভাবে মিক্স হচ্ছে দেখেন, কোনটার কাছে হারিয়ে গেছে। আর বেশিরভাগ এরা কিন্তু ইন্ডিয়া যারা অরিজিনাল বাসিন্দা, তারা লড়াইয়ে পারে নাই। নাহলে কি আর ইয়ে থেকে পার্সিয়া বা পারস্য থেকে আসছে, এখনকার ইরান থেকে আসছে, একটা মোগল শাসনের ভিতরে আমরা চলে যাই, এটা থেকে বুঝতে পারেন আপনি। অনেক সময় আসছেন আফগানিস্তানের শাসক এসছে না, দিল্লি শাসন করে উঠছে। ব্যাকগ্রাউন্ড এর চেয়ে বেশি আমি যাবো না, আমি খালি শাহ বলার জন্য এত কথা বললাম আর কি। কিন্তু এটা আবার মিশে গেছে কিভাবে দেখেন, নাহলে একটা নেপালি হিন্দুর মধ্যে শাহ ঢুকলো কেমনি, এই প্রশ্ন তো করছেন না। তাহলে দেখেন, তাহলে বালেন্দ্র শাহ, আমি এর চেয়ে বেশি এই ডিটেলে আর যাবো না আপাতত এতটা। এখন যদি বলেন যে বালেন্দ্র শাহের যুগ আসলো কেন, তাহলে নেপালের ব্যাকগ্রাউন্ডে কি ছিল, যে যেটা আমি অভিযোগ করছি, যারা যারা রিপোর্ট করছে, রাজনৈতিক আন্দোলনটা ব্যাপকভাবে শুরু, এবং অদ্ভুত আন্দোলন, যে কোনো পুরান পলিটিক্যাল রাখতেছে না, লিডার রাখতেছে না। সে এখন চিফ জাস্টিস হোক আর রাজনৈতিক নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, সবটারে মাইরের উপরে রাখছে তারা। তো এরকম হয়ে গেল কেন? এটা একটা এমন আন্দোলন হয়ে গেল কেন? এটা নিয়ে আপনাদেরকে আমি পরিচয় করে দিতে চাইবো অনেক কিছু। সেই জন্য নেপালের রাজনীতির ধারার পিছনের দিকটা বলতে হবে আমাকে। আমি যে সময় বইটা লিখেছি সেটা হলো 2015 আশেপাশে। হ্যাঁ, হোয়াট ইজ 2015? কেন এটা ইম্পর্টেন্ট? এই মুভমেন্টটা শেষ হচ্ছে, ওইটা কিন্তু আরেকটা মুভমেন্ট ছিল। এই মুভমেন্টটা শুরু হচ্ছে 2006 সাল থেকে। 2006 সাল আগেই ছিল মুভমেন্ট, 2000-এর আশেপাশে বা ওই শতকে ছিল। 2006 এটা একটা নতুন একটা রূপ নেয়। তার আগে একটা কথা বলে নি, খেয়াল করেছেন নিশ্চয়ই একটু আগে যে আমি 3টা পার্টির নাম বললাম, 3টা পার্টির 2টা পার্টি হলো কমিউনিস্ট। অদ্ভুত না? বাংলাদেশের তো এরকম কমিউনিস্ট পার্টি প্রধান পার্টি না, এরকম ঘটনা ঘটে। থার্ড পার্টিটা কংগ্রেস। আচ্ছা, এটা বুঝলাম, হচ্ছে কংগ্রেসের সাথে, কংগ্রেসেরই ছা ওইটা, বাচ্চা, ঠিক আছে, এটা স্বাভাবিক। কিন্তু উপরে 2টাই কমিউনিস্ট কেন? কারণটা হলো বামপন্থা খুব পপুলার। গরিব মানুষের দেশে বামপন্থা খুব পপুলার হয়। আমাদের এখানে বাপ মায়ের ঠিক নাই, আমাদের খায় না খায়, এগুলো জেনারেশন। ফলে বামপন্থী তো পপুলার হবে না। আর একটা কারণ আছে, বিশেষ কারণ, ইন্ডিয়াতে বামপন্থার চেয়ে বেশি পপুলার আইডিয়া এখনো নাই। না, অনেকে বলবেন না মোদির হিন্দুত্ববাদ, আপনি না বলছেন। হ্যাঁ বলছি, কিন্তু ইন্টেলেকচুয়াল লড়াই আছে একটা। এখনো ইন্টেলেকচুয়াল লড়াইয়ে মোদি জিততে পারে নাই। ওই ইন্টেলেকচুয়াল লড়াই যার সাথে, ওটাই হলো আসলে কমিউনিজম বা বামপন্থা। হোয়াটএভার, বুঝবেন কেমনি? আমি বুঝলাম কেমনি? আমার দাবিটা প্রমাণিত হবে কি করে? দেখেন, দিল্লিতে একটা ইউনিভার্সিটি আছে, দিল্লি ইউনিভার্সিটি, খুব কম লোক চিনে, কিন্তু জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি, ওই বাবা, সাংঘাতিক। কেন ভাই? ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি, এত পরিচিত আর কি আছে? সাংঘাতিক মনে করার কি আছে? ইন্ডিয়াতে নেহরু ইউনিভার্সিটি, জওয়াহরলাল নেহরু দুইবার সালাম দিয়ে নিবে, এরকম অবস্থা। এইটাই হলো কমিউনিস্টদের, বামপন্থীদের আখড়া। কেন? সবচেয়ে বড় কারণ হলো এর ছাত্র সংসদ আছে, যেটা, এই ছাত্র সংসদটা সবসময় কমিউনিস্টদের দখলে ছিল। এমনকি এই মোদিরা বলল,
মোদি কয়েকবার চেষ্টা করছে এর ছাত্র সংসদের দখল নিতে, তার জন্য যা যা করতে হবে করছে, মায়ের দোল লাগাইছে, ভেঙে দিয়েছে, বাইট করে দিছে। এখান থেকে দুইটা নেতা বেড়ে গিয়ে বিহারের রাজনীতিতে জয়েন করছে, আইদার সিপিএম বা সিপিআই, মানে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টিগুলোর অংশ তারা। সো এটা থেকে বুঝতে পারবেন যে কমিউনিজমটা অনেক বেশি প্রপার। সবচেয়ে অ্যাডভান্স আইডিয়াটা হচ্ছে কমিউনিস্ট, এইটা এখনো ইন্ডিয়া বিশ্বাস করে। কেন? কারণ এর বাইরে যেটা, সেটা তো ফাঁকি দিয়ে চলছে একটা হিন্দুত্ববাদ। পুরা কংগ্রেসের আমলটা, কংগ্রেস আমল বলতে বুঝবেন কি করে, 1990 সাল পর্যন্ত রমরমা। নেহরু মারা গেছে 65-64 সালে, 64। নেহরু মরার পরেও এই নেহরুয়ানিজমটা কংগ্রেসের রাজত্ব চলছে 90 সাল পর্যন্ত। 90 সালে ভেঙে গেল কেন? তো মারা গেছে, আর একদিন চললো কেমনি? ভেঙে গেল কেন? ভেঙে যাওয়া বলতে বুঝায় এই প্রথম, এবার তো আবার ওয়ার্ল্ড ব্যাংকের আইডিয়া চলে আসছে। ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি এমন মারাত্মকভাবে দেখা দেয় ইন্ডিয়াতে যে গভর্নমেন্ট দেউলিয়া হয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা নেওয়া ছাড়া উপায় ছিল না। সেই ঘটনাটাই হলো 90 সাল। এই জন্য 91 সালে নতুন করে ইলেকশন হয়, আর তখন এই যে আমাদের মনমোহন সিং প্রধানমন্ত্রী হয় না, মনমোহন সিং এর 91 সালের গভর্নমেন্টে মনমোহন সিং অর্থমন্ত্রী হয়। এই প্রথম ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোক এসে অর্থমন্ত্রী হচ্ছে। আর এর আগে পর্যন্ত তার মানে নেহরুর যে কমিউনিস্ট ইকোনমি, এইটা দিয়ে ইন্ডিয়া রান করছে এই পেট উর্জ রাজনীতি, মধ্যবিত্তের রাজনীতিটাই কমিউনিজমের নামে রান করছে 90 সাল পর্যন্ত। এর সার কথা কি? কম খাবো, কম পড়বো, অল্প আয় করবো, অল্প খাবো। মানে ভাই বিনিয়োগ করা যাবে না, পুঁজি বিনিয়োগ করা যাবে না। এই জন্য সঞ্চয় করো, না খায় সঞ্চয় করো। ইকোনমিক্সে না খাওয়া মানেটা কি? না খাওয়া মানে আপনার বিক্রি কম হবে। তাহলে আপনি বিক্রি না, মানে আপনি যে আয় করেছেন এই ক্ষুদ্র 1 আনা 2 আনাও যদি সঞ্চয় করতে থাকেন, তাহলে যে লোকটা প্রডিউস করছে ওর প্রোডাকশনের মালটা বিক্রি হবে, আপনি তো ক্রেতা, আপনি তো কিনছেন না, কমাই দিচ্ছেন, দিয়ে উল্টা আপনি এটাকেই বিনিয়োগ হিসেবে দেখাইতেছেন। এই জিনিসটার অর্থ হলো এইটা। ফলে একদিকে স্কুইজ করবে, মার্কেট কমে যাবে, বাজার কমে গেল। তো বাজার কমে গেল মানে প্রোডাকশন কমে যাবে। সহজেই আপনারা নিজেরাই বুঝতে পারেন এগুলা। বাজার মানে বেচা বিক্রি যদি কমে যায়, তাহলে প্রোডাকশন কমানো ছাড়া তো উপায় নেই। তাহলে একমাত্র যারা কনজিউম করে, ভোগ করে যারা, এই হলো মিডল ক্লাস, মধ্যবিত্ত। একটা বাক্য বলবো, বেশি বলবো না, অনেক বড় হয়ে যাবে। একটা জিনিস এখানে ধরাই দিব আপনাদের সবাইকে। আমাদের এখানে যেগুলা ধরেন কমিউনিস্টের ভাষায় যেগুলো মাল্টিনেশনাল কোম্পানি, তা আমি ওই দিক থেকে শব্দটা ব্যবহার করবো না, কিন্তু ধরেন নাম বলবো যাতে আপনি বুঝতে পারেন। যেমন লিভার ব্রাদার্স, কসমেটিক্স জগতে যেসব কোম্পানিগুলো আছে, তার মধ্যে একটা লিভার ব্রাদার্স। ট্রান্সকম করতে গেছো, এবার কোন আলাপের ভিতরে কোন আলাপ ঢুকা দিচ্ছে। ট্রান্সকম মানে কি? TRANSCOM। ট্রান্সকম হলো প্রথম আলোর বাপ মাঝে, ওই কোম্পানি না হলো ট্রান্সকম। এখন আপনার সাথে সাথে প্রশ্ন করতে পারেন, আচ্ছা কেউ কি জানেন ট্রান্সকম প্রডিউস করে কে? এটা কি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানির মতো? সাবান, সেন্ট, স্নো বানায়, টুথপেস্ট বানায়, এরকম কোম্পানি? কেউ খেয়াল করে দেখে নাই। ট্রান্সকমের নামই তো শুনে না ঠিক মতন। 80s আরেকটা ঝোঁক আসছিল, এই আমাদের এখানে 47 পরে, 45 পরে, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ট্রেনটা করতে চেষ্টা করেন। আমেরিকা ডিসাইড করতে পারছিল না যে আমাদের মতন দেশগুলোতে তারা কিভাবে এসে ঢুকবে, ডাইরেক্ট ক্যাপিটালে এসে ঢুকবে, নাকি তাদের দেশে বসে সাবান টুথপেস্টটা বানায় আমার দেশে বিক্রি করতে আসবে। এই ফয়সলা করতে পারে নাই তখন। এই ফয়সলাটাই হয়েছে 1980 সালে এসে। 80 কোথায়, 55, 45 কোথায়, 80, খেয়াল করেন। তখন অলরেডি দুনিয়া গ্লোবাল নেতৃত্বটা আমেরিকার হাতে, কিন্তু আমেরিকা ডিসাইড করতে পারে নাই কোন ক্যাপিটালিজম নিয়ে এসে আসবে, ক্যাপিটালিজম কোন ফর্মে সে আসবে আমাদের মতন দেশে। সরাসরি পুঁজি নিয়ে আসতে পারে, সরাসরি প্রোডাক্ট নিয়ে আসতে পারে। সরাসরি প্রোডাক্ট কি ভোগ্যপণ্য মধ্যবিত্তের কাছে বাঁচার জন্য? তো মধ্যবিত্ত তো ডেভেলপই করে নেই।
তাহলে কাস্টমারটা ছোট্ট। তাহলে ওরাই হলো সেই, এই ধাক্কাটার কারণে আমাদের এখানে এক ধরনের মধ্যবিত্ত তৈরি হয়েছে, যতটুকু মধ্যবিত্ত তাদের স্বাদ আহ্লাদ রিকোয়ারমেন্ট, মানে আমি কোনটা ভোগ করতে চাই, কোনটা ভোগ করা ভালো, এই বোধটাকে দিচ্ছে লিভার ব্রাদার্সরা। এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন আমেরিকান সিদ্ধান্ত নিয়েছিল আমার দেশ থেকে সেন্টসনো বানায় নিয়ে পাঠাবো, এই হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি। আমরা চিনলাম। কমিউনিস্ট এটা খুব বড় করে দেখেছে, আমি অত বড় করে দেখবো না। কোথায় ফারাক করবো আমি? ওরা মনে করে মাল্টিন্যাশনাল কোম্পানিটা হলো পুঁজি নিয়ে আসতেছে ওখান থেকে, আমি মনে করি না, এটা ভুল। ওরা পুঁজি জিনিস দেখেই নেই। পুঁজির অ্যাকচুয়াল পুঁজি হলো যেটাকে ওয়াল স্ট্রিট বলে, ওই পুঁজি কেমন জিনিস সেটা আজও কমিউনিস্টরা জানে না। ওরা বড়জোর জানে যে আমাদের এখানে স্যাভরন কোম্পানি গ্যাস তুলতে আসছে, CHAVRON, স্যাভরন কোম্পানি পর্যন্ত ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি। এটা ও জানে না যেটা কমিউনিস্টরা এই স্যাভরনকে আবার পুঁজি ধার দেয় কে? ও আবার পুঁজি ধার করবো কেন? ও তো নিজে মাল্টিন্যাশনাল কোম্পানি। হচ্ছে কমিউনিস্টদের বুঝার, ভুল বলবো না, গাধামি রীতিমতো। এটা শুধু বাংলাদেশের না, ওর ব্রিটিশ কমিউনিস্টরাও এটা বুঝে না আজ পর্যন্ত। ওদের কাছে এমএনসি সবচেয়ে সর্বোচ্চ যারা পুঁজিবাদী, সর্বোচ্চ যারা টাকা পয়সা নিয়ে বসে আছে, তারা হলো এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন। এটা হচ্ছে ব্রিটিশ কমিউনিস্ট, মানে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ যে কমিউনিস্ট ধারণা, তাদের ধারণাটা হলো এরকম। এই জন্য 80 সালের পরে কি হয়েছে বলতে পারবে না, দুনিয়াটা কোন দিকে গেল। তাহলে গ্লোবাল ক্যালোজন এটা কোন কি জিনিস জানে না, তালারায় বলেছে। আর মুখের ভিতরে সে বুলিয়ে আছে আমাদের কর্মযন্ত্র শ্রেষ্ঠ অ্যান্টি পুঁজিবাদী। আর বাস্তবতা কোথায় চলে যাচ্ছে? আর আপনি অ্যান্টি পুঁজিবাদী স্লোগান দিয়ে যাচ্ছেন। না না, বিদেশি পুঁজি খুব খারাপ। এইটারই কনসলিডেটেড বেকুবি ফর্মটার নামই হলো নেহেরু। ওইটাই চলছিল ইন্ডিয়াতে 90 সাল পর্যন্ত। এরপর এটা আপনি ধসে পড়ে গেছে। এরই পলিটিক্যাল আউটকামটাই হলো আমরা কমিউনিস্ট, আমরা শ্রেষ্ঠ, আমাদের আইডিয়া সবচেয়ে ভালো। এইটারই সিম্বল হলো দিল্লি ইউনিভার্সিটি। এখন কিছুটা ধারণা পাচ্ছে না, ধারণা হোয়াট এভার। এই যে স্যাভরন বললাম, আমরা যে সাঙ্গু গ্যাস তুলতে দিচ্ছি, এই স্যাভরনকে তুলতে দিয়েছিলাম। ওরা কেউ জানে না যে স্যাভরনে উল্টা $10 বিলিয়ন লোন নিচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই ওয়াল স্ট্রিট থেকে। এবং কি করে নিচ্ছে? যেই দিন সে অর্ডারটা হাতে পাইছে বাংলাদেশ সরকারের দেওয়া, ওইটা নিয়ে দেখাইছে, দেন লোনটা পাইছে। এই অংশ আমরা জানি না, ব্যাখ্যাও করতে পারি না, এটা কি ধরনের ফেনোমেনা। তাহলে আমরা না জানতাম সর্বোচ্চ পুঁজিবাদী মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা কেমন হলো? ও আবার আরেক জায়গা থেকে ধার নিয়ে আসে। আর একটা কথা বলে এই প্রসঙ্গ চেপে যাব, সেটা হলো আমি যে প্রায়ই আপনাদেরকে সেকেন্ড অর্ডার নেতা হিসেবে রুজভেল্টকে দেখাই, আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের যতগুলো মন্ত্রী, উপদেষ্টা, কনসালটেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা, যতগুলো লোক ছিল, এই কর্তা ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন আপনি, ইনভেরিয়েবলি ব্যতিক্রমহীনভাবে তারা সবাই ছিল ওয়াল স্ট্রিটের এই যে বিনিয়োগকারী কোম্পানি চালানোর অভিজ্ঞতাওয়ালা ব্যক্তি। এই কোম্পানি চালানো মানে এরা আসলে কেমন ধরনের লোক? অনেকটা কল্পনা করেন যে আমাদের প্রতিটা ব্যাংকের একটা লোন শাখা আছে, লোন ডিভিশন আছে, যারা লোন দেয়। এই লোন শাখার লোকেরা একটু স্পেশাল হয় কেন? কারণ একটা লোক লোন চাচ্ছে, এখন তার লোন প্রপোজালটা সঠিক কিনা, সঠিক মানে এ কি নিয়ে আমাদেরকে ডুবাই দেবে? এই কারখানা যদি না চলে তাহলে তো আমি বিনিয়োগ করে তো দেখেছি দস্যা, তাহলে আমাকে দেখে শুনে নিতে না, উল্টা পাল্টা ডেঙ্গে দিয়ে প্রজেক্টটা কতটা ভায়াবল। এইবার বুঝতেছেন এই লোককে তাহলে কেমন দক্ষ হইতে হবে? প্রপোজাল তো আপনি মনে সুখে শখ করছে, একটা আইডিয়া নিয়ে এসেছেন, আপনি নিয়ে এসে দিয়ে দিলেন, আর তারাও কিছু না চেক করে আপনাকে দিয়ে দিল। ও যদি খালি বিশাল একটা ফল দেখা যায়, যেই পরিমাণ বিনিয়োগ যাচ্ছে, এই বিনিয়োগ দিয়ে তার যে বিক্রি হবে বলছে, বাজারের ভলিউমটা কত বড় বাজার এটা, তা যে দেখাচ্ছে তার সাথে এটা মেলে না, তার থেকে বেশি সে লোন চাচ্ছে। এটা যদি আপনি আবিষ্কার করতে পারেন, তাহলে আপনার লোন সেকশন বলবে যে না, এই লোনটা দেওয়া যাবে না।
তাহলে এবার বুঝছেন যে লোন সেকশনের কর্তা ব্যক্তিগুলা তাদেরকে কত এক্সপার্ট হইতে হয়। এখন এর মনে করেন একদম সর্বোচ্চ একটা রূপ, সেই সর্বোচ্চ রূপওয়ালা মনে করেন দুনিয়া চালাইতে হবে এরকম একটা ব্যবসায়ী গ্রুপ, সেই যখন এমপ্লয়ি আছে যেই কোম্পানিতে, সে ওর একটা ব্যাংকের মতন, ওই হলো এই হলো ইয়েগুলা ওয়াল স্ট্রিট কোম্পানিগুলো হয় এরকম, বুঝতে পারেন? তাহলে ওয়াল স্ট্রিট কোম্পানির যে এক্সিকিউটিভগুলা এরা ছিল রুজভেল্টের আশেপাশে, রুজভেল্টকে চালানো, রুজভেল্টের সরকারের নীতি ঠিক করে সবগুলো করছে এরা। এবার কিছুটা আন্দাজ পেতে পারেন আপনারা, স্ট্যালিন পর্যন্ত কেউ জানতেই পারে নাই যে এমএনসির উপরে আর কিছু আছে। আমি কি এবার কিছুটা ধারণা দিতে পারছি আপনাদেরকে? আমার জানা মতে দুনিয়াদারিতে যতগুলো এমএনসি কমিউনিস্ট দেখছি আমি, কেউ এমএনসির উপরে কোনো কিছু আছে বলে জানাই নাই ওদের। এমনকি বাংলাদেশের যারা মনে করেন বিদেশের সাথে, বিদেশি কমিউনিস্ট পার্টির সাথে যোগাযোগ আছে, সম্পর্ক আছে ইউরোপের, তাদের কাছেও নাই এটা। ওয়াল স্ট্রিট কি বলে বুঝে না, বড়দের ও আচ্ছা ওয়াল স্ট্রিট জার্নাল, আরে ভাই ওটা পত্রিকা। যাই হোক, তর্ক বেশি দূর আগাবো না, একটু বলে শেষ করব, অন্যদিকে চলে যাচ্ছি আমরা। তাহলে এবার আসেন, মানে এটা কি করে প্রাসঙ্গিক এর সাথে, তাহলে এই যে কমিউনিজমের যে প্রভাব সোকল এটা ভুয়া একটা কারণ ইয়ের কারণে, নেহেরুর কারণে, যেটা ধসে গেছে আমি বলেছি 90 সালে। এরপরে শুরু হচ্ছে ইন্ডিয়াতে আমাদের কি নাম বললাম, মনমোহন সিং এর কারণে এই প্রথম ইন্ডিয়াতে ইকোনমি অর্থমন্ত্রী হয়ে যাচ্ছে একটা এক্স ওয়ার্ল্ড ব্যাংকের এমপ্লয়ি। বুঝছে? এবার একটু কথা না বললেই নয়, আসলে প্রায় শতভাগ কমিউনিস্ট বাংলাদেশের তো বটেই, জানেই না ওয়ার্ল্ড ব্যাংকের ক্যাপিটালটা কে দিচ্ছে। ও যে সবাই ক্যাপিটাল দিয়ে ওরায়, তাকে ক্যাপিটাল কে দিচ্ছে? ওয়ার্ল্ড ব্যাংক চলে কি করে, কি ধরনের প্রতিষ্ঠান তাই তো জানে না, ওরা আবার ক্যাপিটাল করতে হয়েছে। আমি খালি বলতে এসেছিলাম কেন কমিউনিজমের এই প্রভাবটা, কমিউনিস্ট সমাজতন্ত্রের প্রভাবটা কেন আসলো। আমি আসলে দেখাচ্ছি ইন্ডিয়ার প্রভাবটা কেমন ছিল, ওইটাই নেপালে গেছে অ্যাকচুয়ালি, এটা বলবো আমি। সো ইন্ডিয়ায় কেন থাকলো, ওর উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি, যে নেহরুর আমলে যে ইকোনমিটা, কম খাবো কম ভোগ করবো, ওইটাই ইকোনমি, বিনিয়োগ করতে দিব না, এটাই মিডল ক্লাসের ইকোনমি হয়ে গেছে। এই জন্য এইটারই পলিটিক্যাল সিম্বলিক ইনস্টিটিউশনটার নামই হলো নেহরু ইউনিভার্সিটি। ক্লিয়ার? কিন্তু এটা ভেঙে যাচ্ছে ভিতর থেকে আবার 90 সালে, যেহেতু 90 সালে নেহরুইজমটাও সার্ভাইভ করতে পারলো না, হেরে গেল। এইবার সে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সারেন্ডার করলো, এবার তার বাইরের পুঁজি তাকে আনতেই হবে, তাও একটা লিমিটেড, কত কম দেওয়া যায় না, আমার লোকাল ব্যবসায়ীদেরকে বাঁচাইতে হবে, এই কথার নাম করে এগুলো করতে শুরু করলো ওরা, বলে ইজ এ মিক্সড বলতে পারেন। আর এইবার আস্তে আস্তে কংগ্রেস ইন্ডিয়ার পলিটিক্স থেকে সরে যাওয়া শুরু হলো, কিন্তু কবের মধ্যে সরে গেল, 96 এর মধ্যে, আর 1999 এর মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হইল বাজপেয়ী। এটাতে বুঝতে পারতেছে আমি যা বলতেছি মিলে কিনা দেখেন। তাহলে এই পর্বটা ছিল একটু, যখন প্রসঙ্গটা উঠছে এই ফাঁকে বলে নেই, এই সময়টা ছিল আসলে, দেখেন আবার একটা পলিটিক্যাল ঘটনা বলবো। আপনি মসজিদ ভেঙে হালাইছেন, এটা কখন কেন, এই 90 91 সময়। তাহলে এগুলা ভাঙার ব্যবস্থা করে কংগ্রেস আসলে জায়গা করে দিচ্ছে একটা হিন্দুত্ববাদী রাজনীতি না, আমার চেয়ে বেটার রেডিক্যাল জায়গায় হিন্দুত্ববাদ না আনলে ইন্ডিয়াকে টিকানো যাবে না। সো আসলে আমি বলবো যে জেনে অথবা না জেনে, সচেতনভাবে বা অসচেতনে, সে বিজেপি টাইপের একটা ফর্ম, একটা পার্টি নিয়ে আসার জন্য সেই চেষ্টা করেছে। এটারই রূপ হলো বাবরি মসজিদ ভেঙে দেওয়া। এটারই রূপ হলো 1989 সালে কাশ্মীরে এই প্রথম এমন কারচুপি করলো যেন কোনো মুসলমান জিততে না পারে। অদ্ভুত কাণ্ড, কেউ জানেই না এখন পর্যন্ত, বিশেষ করে প্রগতিশীল টাইপের লোকেরা, যে দেখেন কাশ্মীরে সংঘাত, ক্যাচাল, এগুলো তো আসলে 47-এর সময় থেকেই, দেশভাগের সময় থেকেই, কিন্তু কখনো ইলেকশনের ভিতর দিয়ে গভর্নমেন্ট হবে এর বাইরে যায় না। অর্থাৎ রাজনীতির ইলেকশনই পলিটিক্সের মধ্যে ছিল। সশস্ত্র নো সশস্ত্র, এই যে এই কথাটা কেউ বিশ্বাস করবে না। সশস্ত্র আসছে ওই 89-এ যখন
আপনি ওপেন কারচুপি করলেন। এই রাজীব গান্ধী, এই ন্যাশনাল কংগ্রেস কাশ্মীর, মানে নেহরুর ছাড় কি ওইটা একটা, এরা মিলে ঘোষণা দিয়ে রীতিমতো কারচুপি করছে। এই কারচুপিটার পর থেকে কাশ্মীরের রাজনীতিতে আর এই আইনি রাজনীতির ভিতরে রাজনীতি থাকলো না। যে এটাও যদি ধ্বংস করে দেয় তাহলে আর এটা ভরসা কি আমাদের, ফলে এটা ষষ্ঠ জায়গায় চলে গেল। দেখেন এটাও হেল্প করছে। এবার এটাকে সীমাপার কি আতঙ্কবাদ বলে তত্ত্ব নিয়ে আসতেছে। সীমাপার মানে পাকিস্তান, কাশ্মীরের সমস্যাকে এটা পাকিস্তান তৈরি করছে। কি আজ কথা, আপনি 89 সালে কারচুপিটা ওরকম করলেন কেন? র্যান্ডাম কারচুপি করে পুরো রেজাল্ট উঠে দিচ্ছেন আপনি, এটা কেন করলেন? উত্তর নাই তাদের কাছে। এবং ওটা দিয়েই যে আপনি ইন্ডিয়ার রাজনীতি বদলাই দিচ্ছেন, এটাকে আরো মোর ডিপার হিন্দুত্ববাদের দিকে ছেলে দিচ্ছে, কারণ কংগ্রেসকে দিয়ে আর পারবেন না। এটা স্টাবলিশ হয়ে গেছে। এটাই 99 সালের বাজপেয়ীর উত্থান। দেখেন যার যে দলটার কোনো মা বাপের ঠিক নেই, এ কেমনে ক্ষমতাসীন দল হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল একটা, এটা কেমনে হয়? ইভেন এর আগে বোধহয় 2 বছর আগে 13 দিনের জন্য বাজপেয়ী সরকার করছিল, টিকতে পারে না। এরপরে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয়, সেটাও টিকে নাই। এটারই শেষ পরিণত 99 বাজপেয়ী ক্ষমতা আসতেছে বিজেপি নাম পার্টি দিয়া। আমি যাচ্ছি না ওদিকে আর, আমি খালি এইটা দেখালাম এই জন্য যে এই প্রথম ইন্ডিয়া যে একটা সকল কমিউনিজমের দেশ ছিল, নেহরু কমিউনিজম আর কি, এটা ভেঙে পড়তেছে চরমভাবে। এই কংগ্রেসের যুগ শেষ হয়ে যাচ্ছে। কংগ্রেস নিজেই আসলে একটা বিজেপি তৈরি করে দিয়ে যাচ্ছে। নাহলে তো একটা ইন্ডিয়াকে এক জায়গায় ধরে রাখবো কি দিয়া, তার কাছে নাই কিছু। এই জন্য মসজিদে হামলা, কাশ্মীরের হামলা এগুলোর সাথে রিলেটেড। সীমাপারকে আতঙ্কবাদের তর্ক নিয়ে আসা, পাকিস্তানের সাথে আজহারা ঝগড়া বাঁধানো, এই সবগুলোর সাথে জড়িত। আসলে দেখেন এটা ছাড়া ইন্ডিয়াকে এক জায়গায় রাখার মতন কোনো ইডিওলজি নাই। এই জন্য আমি বলি যে এটা এই হিন্দুত্ববাদের একই জিনিস। আসলে এটা সফট হিন্দুত্ববাদ করে বেড়াইতো কংগ্রেস। ইভেন এটা যে সফট হিন্দুত্ববাদ, সেটা আবার এই এখনকার রাহুল এটা স্বীকারই করছিল শুরুর দিকে, তা আমি সফট হিন্দুত্ববাদের লোক। ওকে, আর বেশি গেলাম না। এবার এটার প্রভাবে নেপালে কমিউনিজমের প্রভাব বেশি। এটা হচ্ছে আমার এতক্ষণকার সার কথা। এখানে এটা নেপালে কমিউনিজম আসলো কেন হতো, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রভাবের কারণে। কারণ আপনার মনে রাখতে হবে, আমি ডিটেলে যাব না, নেপালের নেপাল হলো ইন্ডিয়ার ভিতরে নেপাল। সো নেপাল থেকে বেরিয়ে বাইরের দুনিয়া যেতে গেলে বা কোনো পোর্ট, কোনো নদীর পোর্টে যেতে গেলে পরে আপনাকে ইন্ডিয়ার ভিতর দিয়ে যেতে হবে আগে, এছাড়া কোনো উপায় নেই। দূরে চীনে যাওয়ার একটা রাস্তা আছে, রাস্তাটা ভালো ছিল না। রাস্তাটা চীনই এটা বানাই দিবে বলতেছিল, 100 কিলোমিটার মাত্র। নেপালের চীনের একটা হাইওয়ে আছে, সবচেয়ে 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 পরিশীলিত রেলওয়ে লাইন আছে চীনের, ওটার থেকে কাঠমান্ডু 100 কিলোমিটার মাত্র। এটা একটা কাজে শুরু ছিল, কিন্তু কেন জানি এটা পরে আর ডেভেলপ করে নাই, ভেঙে গেছে, হোয়াট এভার। আমি এটা ভাগ্য খুব ভালো কিছু হয়েছে আমি জানি না। ফলে ওটা একটা বিকল্প হতে পারতো এই ল্যান্ডলক নেপালের, সেটা আর হয়নি বলে আমার কাছে, আমি যতটুকু মনে আছে আমার। এনিওয়ে, এই কথা সার কথাটা হলো, নেপাল তা আগের নেপাল ছিল। আবার একটা গুরুত্বপূর্ণ শব্দ বলবো এখন, কথা বলবো আমি, সেটা হলো যে নেপাল হলো একটা রাজতন্ত্রী দেশ। বুঝছে? দেখেন রাজতন্ত্রের ভিতরে কিন্তু কমিউনিজম ফর্ম করতেছে, এমন রাজতন্ত্রী এটা। কারণ রাজতন্ত্রী এই কমিউনিস্টরা রাজতন্ত্র নিয়ে কোনো সমস্যা দেখে নাই, এর বিরুদ্ধে কখনো কোনো মুভমেন্ট করে নাই, মজা না? আর তাহলে এরা একসাথে মিললো কেমনে? এরা একটা পার্লামেন্টও ছিল, রাজা ঠিক করে দিত যে কোন কোন পার্টি সংসদে থাকবে। একবার বুঝছেন? তার রাজার আন্ডারে ওই যে এনসিপি, মানে এটাকে আপনি বুঝবেন এখনকার, যেটার উপর সবচেয়ে বেশি চোটপাট দিচ্ছে বলেন্দ্র সাহা, ওই এনসিপি নেপালি কমিউনিস্ট পার্টি, যেটা ইয়েরটা না, প্রচন্ডেরটা না, আরেকটা যেটা অলি, যেটা যার নেতার নাম হলো অলি, অনেক বড় নাম, আমি ছোট অংশটা বললাম। এই অলি হলো এই রাজতন্ত্রীদের সবচেয়ে বড় সমর্থক। এরা করতো কি, কিভাবে রাজার সঙ্গে খাতির জাতির কইরা একটা মন্ত্রী হওয়া যাবে,
এই ছিল রাজনীতি। দলের নাম কিন্তু কমিউনিস্ট পার্টি, আর এগুলো আরেকটা হলো নেপালি কংগ্রেস। এই দুটো পার্টি রাজা যখন যাকে বেঁচে কিনে নিয়ে সংসদ বানাইতো, মন্ত্রিসভা বানাইতো, এই সব রাজার ইচ্ছাতে চলতো আর কি। এই রাজতন্ত্র ছিল এটা কতদিন পর্যন্ত। 95 সাল থেকে শুরু হয় এই মুভমেন্টটা, আজান শেষ হয়নি, সমানে টং টং করে বাঁচতেছে, বুঝতেছেন? হ্যাঁ, টং টং করে বাজার মানে বুঝছেন তো, লাইক দিচ্ছে নাইলে শেয়ার দিচ্ছে, কত ভালো না? আচ্ছা, ওকে, রেডি। আবার যে কথা বলতেছিলাম, যে তাহলে অলির পার্টি কংগ্রেস পার্টি মিল্লা নেপালে রাজার তেলমানার রাজনীতি করতো। ঝামেলা বাঁধলো কোথায়? আসলে দুটা ঝামেলা ঘটেছে এখানে। একটা গেল এইবার দাহালদের পার্টি, যেটা প্রচন্ড বললাম, প্রচন্ড ওর গোপন নাম, এটা তো সশস্ত্র এবং আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া পার্টি ছিল, পার্টির ঘোষণা দিয়েই আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এটাই মাওবাদী পার্টি। মাওবাদীর আবার নামটা আরো অনেকে যুক্ত হয়েছে, নামটা একটু এদিক এদিক ভালো হয়েছে। মূল কথা মাওবাদী শব্দটা বদলায়নি কখনো, অন্য শব্দ আশেপাশে যোগ দিচ্ছে, এই জন্য মাওবাদী বললে ওদেরকেই বোঝানো হয়। ওকে, মুখে মাওবাদী বললে আসলে কাজে করেছে মাওবাদী কিনা এই প্রশ্ন। আপনি মাওবাদী বলতে যে ট্র্যাডিশনাল আমাদের এখানে সরবা পার্টি ধরেন, যেরকম ভাবে বুঝেন, সে অর্থে না ওরা। আবার কেন, কোন জায়গায় ফারাক? এই যে প্রথম ফারাক হলো রিপাবলিক বুঝতে শুরু করছে। সরবা পার্টির ভিতরে রিপাবলিক ধারণা আছে? পুরা কমিউনিস্ট লিটারেচার খুঁজে ফালাই দিল রিপাবলিক শব্দ নাই, কার্ল মার্ক্সের বইয়ের নেই। তাহলে এরা আবার রিপাবলিক শব্দ নিয়েছে কোথেকে নিয়েছে? এই হচ্ছে কেন দাহাল বিখ্যাত হয়ে গেল। এই মাওবাদীরা অ্যারাউন্ড 96, 94, 96 এরকম সময় উত্থান করছে এদের। এরা শুরু থেকে বলতেছে সরাসরি রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু তারা আন্ডারগ্রাউন্ড পার্টি। এই তার বিশেষ বৈশিষ্ট্য। এই প্রথম সে ভাঙতেছে বটে, কিন্তু আবার ওভারঅল একটা কমিউনিস্ট ফ্রেমের মধ্যেই সে আছে। নেপালে কমিউনিজম কত বিখ্যাত এবার দেখেন। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এত জানলাম কেন, মানে আমার কি কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে? ইয়াস, আছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার এতটুকুই, 2001 সালে আমি আফ্রিকায় গেছি, প্রথমে গেছি ইথিওপিয়ায়। সেখানে কখনো আমার ডাইরেক্ট কলিগ, নেপালি কলিগ, অথবা আমার বউয়ের, সেও ইউএনডিবিতে চাকরি করতো, তো তার বউয়ের কলিগ, বা আমরা যে পাড়াটায় থাকতাম সে পাড়া আর কোন ইউএনএ স্টাফ আছে, তাদের সাথে পরিচয়ের ভিতরে নেপালের স্টাফ ছিল কয়েকজন। এসব সূত্রে তাদেরকে দেখতাম কি নিয়ে কথা বলতে খুব জোশ পায়। তারা এই দাহালদের, মাওবাদীদের পার্টি সম্পর্কে বলতে খুবই জোশ লাগতো, তাই বিপ্লব করতেছে ওটা ভাব, মানে ওদের উপর ইম্প্যাক্ট পড়েছে। কোন সাল বলতেছে? 2001 সাল। এরপর তো সর্বশেষ আমি যে 2012-তে ছিলাম উগান্ডায় আবার আমি ইউএনএ হিউম্যান রাইট অফিসে চাকরি করতাম। ফলে সেখানেও আবার নেপালের হিউম্যান রাইট এর অফিসে যারা চাকরি করতো ওই কলিগ সূত্রে কিছু লোক ছিল। ফলে এখান থেকে আমার ডাইরেক্ট সম্পর্ক, তারা কিরকম চিন্তা করে, কিভাবে এগুলো পাইছি বলতে পারে। আমার সোর্স হলো এরকম আর কি, মানে পার্সোনাল সোর্সগুলো। আর বাকিটা তো পলিটিক্যালি তাদের লিটারেচার পড়তেছি, দেখতেছি, সেগুলো অন্য জিনিস। তাহলে মূল যে জিনিসটা হলো এই, তার মানে দাহাল আলাদা হয়ে যাচ্ছে মাওবাদী হওয়া সত্ত্বেও রিপাবলিক কথা আনছে বলে। আর এক্ষেত্রে দাহালকে ইনফ্লুয়েন্স করছে যারা, আমি যতটুকু জানি, তারা যত ওয়েস্টার্ন ফ্রেন্ড ছিল। দাল গ্রাজুয়েট হয়েছে সম্ভবত পাঞ্জাবের একটা ইউনিভার্সিটি, পাঞ্জাবের ইউনিভার্সিটির নাম কি, এটা দিল্লির পাশেই আচ্ছা, একটু পরে মনে পড়বে। ওই ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট ওরা। মনে রাখবেন, নেপাল ভুটানের কোনো সরকার চালানোর লোক মানে একটু জ্ঞান আছে, পড়াশোনা করছে, মানে বুঝবেন ইন্ডিয়ান কোনো না কোনো ইউনিভার্সিটিতে পড়েছে। এই যে বালেন্দ্র সাহাদের ইলেকশনটা করে দিল, যে সুশীলা কার্কি যে মহিলাটা ছিল, এই মহিলা পাস করছে বানারস ইউনিভার্সিটি থেকে, বানারস উত্তরপ্রদেশের একটা ইউনিভার্সিটি। ফলে এনি নেপাল ভুটান টাইপের দেশের কেউ বড় কিছু একটা, সে ছিল চিফ জাস্টিস, থাকলে বুঝবেন তার একটা ইন্ডিয়ান ডিগ্রি ডেফিনেটলি আছে। সো এর বেলা একটু এক্সট্রা ছিল, এই জন্য তার মধ্যে কিছু ওয়েস্টার্ন ফ্রেন্ডও ছিল। ওয়েস্টে আবার সেই সময় নতুন করে রাষ্ট্র বোঝার একটা টেন্ডেন্সি শুরু হয়েছে।
আমি বেশি বাড়বো না, খালি একটু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে রেখে দেবো, বাকিটা আপনারা নিজেরা যাতে খুঁজে নিতে পারেন। পলিটি বলে একটা নতুন ধারণা চলে আসে ইউরোপ ওয়েস্ট। পলিটিক্স সবাই জানি আমরা, আমাদের পলিটিক্স ধারণাই শিখি নাই, সংজ্ঞা কি জানি না, কি হলে পলিটিক্স বলে কি হলে বলতেই পারবে না, এগুলো জানি না আমরা, রিপাবলিক বুঝি না আমরা, এরই মধ্যে নতুন শব্দ পলিটি তবে আরোই বুঝবো না। এই ধারণাটার অর্থ কি, এগুলো যারা নিয়ে চর্চা শুরু করে ইউরোপে ওয়েস্টে, সেখানে কোনো কোনো কেউ কেউ ছিল দালের বন্ধু, তারাই ওকে বোঝায় যে তোমার অরিজিনালি কাজ হবে রিপাবলিকের কথা বলা, অর্থাৎ রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলা। এই জিনিসটা এই নতুন এলিমেন্ট একটা যুক্ত হয়ে যায় বলে আমি যেভাবে ব্যাখ্যা করি নেপালের উত্থানটা, নেপালের পলিটিক্যাল হিস্ট্রি যদি লিখতে বলে আমাকে, আমি এইভাবে লিখবো। সো এই হলো দাহালের বৈশিষ্ট্য, এক অ্যাডিশনাল ফ্যাক্টর। আর ট্র্যাডিশনাল ওই যে অলিদে নেপাল কনসপার্টি করে বেড়াইতেছে রাজা তেল মেরে, এইগুলো চলতেছে সুন্দর, হচ্ছে ট্র্যাডিশনালটা। আর এরা সবাই ওপেন পার্টি, আর একমাত্র আন্ডারগ্রাউন্ড পার্টি হলো দাহাল বা ওর ডাক নাম। পার্টির আন্ডারগ্রাউন্ড নাম গেলে একটা নাম থাকে না, ওই নামটাই ছিল প্রচন্ড, মানে প্রচন্ড সাহসী স্ট্রং ম্যান, ওরকম একটা কিছু বোঝাতে। প্রচন্ড ওর ফ্যামিলির নাম না, ফ্যামিলির নামটা টাইটেল হলো দাহাল। হ্যাঁ, আপনারা বাকিটা খুঁজে নেবেন, কেন এখানের ভিতরে এই রিপাবলিকের ধারণা ঢুকে গেল কি করে, মানে আর হোল ইন্ডিয়াতেই তো রিপাবলিকের গুরুত্ব নাই, অত হিন্দু ভাগ আছে, সেখানে নেপাল কেমনে পাইলো ওইটা, এই সূত্রটা। এইবার দ্বিতীয় যে ঘটনা, যেটা নেপালকে টার্ন করে দিচ্ছে, উল্টাই দিচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আমাদের বহু খলিফা, শাসক আর কি, বা রাজা, চাচাতো মামাতো ভাই থাকলে মেরে হেলাইছে, কেন এই গ্যাঞ্জাম করবে আমার, আর আমার রাজা হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। নেপালের ক্ষেত্রে এই সমস্যা বাইরে গেছে, রাজা বোধহয় ভাই, চাচাতো ভাই বা আপন ভাই, হোয়াট এভার, এটা নিয়ে এটা গ্যাঞ্জাম লাগে, রাজ পরিবারের ভিতরে এটা নিয়ে অলমোস্ট পরিবারের মধ্যে কুয়ের মতন ব্যাপার আর কি, এটা একটা ফ্যাক্টর হয়ে যায়। আর বাইরে এটা, এই দুটা মিলায় ওরা খুব চেষ্টা করছিল যে পুরানা রাজার আন্ডারে এটাকে কি করে মিলমিশ করে দেওয়া যায়। একটা পর্যায়ে এমন চলে গেল, নতুন যে রাজার ভাইটা আসলো ক্ষমতায়, সে এসে আর এই পলিটিক্যাল পার্টিগুলা সৌহার্দ্য যে ট্র্যাডিশন মেনে চলে আসা, এই নেপালি কংগ্রেস বা অলিদের পার্টির সঙ্গে মিলমিশ করে সরকার বানাই দেওয়া, এইটা একেবারে ভেঙে গেল, আস্থা নষ্ট হয়ে গেল। এই পর্যায়ে আমেরিকা এসে বহু চেষ্টা করছে, আমেরিকা সেই ডিপ্লোম্যাটের নাম টাম কি কি কাজ করছে সব কিন্তু আমার বইয়ের মধ্যে আছে, তারা বহু চেষ্টা করছে এটাকে মিলমিশ করে দেওয়া, একটা ফাংশনাল সরকার যাতে করা যায়, ফেল হওয়ার একটা পর্যায়ে এইবার আমেরিকানরা রাজি হয়ে যায়, অনেক কিছু ঘটে একই সাথে। ইন্ডিয়া বিরক্ত হয়ে যাচ্ছে, এরকম নেপাল হলে আমার পাশে বসে থাকলে তো আমার তো ওর উপর প্রভাব আছে, আমার তো ব্যবসা হয়, নেপালের ব্যবসার বড় পুঁজিটা তো ইন্ডিয়ান, তাহলে তো আমার ক্ষতি হইতেছে, ও চাচ্ছে একটা স্ট্যাবিলিটি। ফাইনালি হলো কি, রাজাকে উৎখাত করে দে, আমেরিকানরা রাজি হয়ে গেল। না, থার্ড ফ্যাক্টরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এরা যে একটা সোকাল মুভমেন্ট করা শুরু করলো, এই যেগুলা প্রকাশ্য পার্টি, এরা আঁতাত করে ফেলালো এই দাহালদের সাথে, চুক্তি হলো যে দাহালরা সশস্ত্রতা ছেড়ে দিবে, ছেড়ে দিয়া এই পার্টিগুলা যে রাজার বিরুদ্ধে মুভমেন্ট করতেছে এইটার ভিতরে সে অংশগ্রহণ করবে, এতেই হয়ে গেল কি রাজা বিরোধী, এটা একটা রাজতন্ত্রের বিরোধী মুভমেন্ট হয়ে গেল। এই ঘটনাটাই শুরু হয় 2006 সালে। খেয়াল করে দেখেন, এই মিটিং গুলা দাহালের সাথে গোপন মিটিং এর দেওয়ার তাবৎ রিস্কি কাজগুলা করছে কিন্তু ইন্ডিয়া, খুব রিস্কি কাজ। ইন্ডিয়াতে দাহাল যাচ্ছে যে একটা সশস্ত্র গ্রুপের লিডার, তাকে ওপেনলি, তার সশস্ত্র ছাড়ে নাই তখন সে, তাকে ওপেনলি ইন্ডিয়া গিয়ে মিটিং করতে দেওয়া ইন্ডিয়ার জন্য একটা হাইলি রিস্কি কাজ, কিন্তু যেহেতু আমেরিকানরা সাপোর্ট করছে ফল সে করে দিচ্ছে, এবং দাহালের সাথে তার খুবই ভালো সম্পর্ক। তখন ইন্ডিয়া যে জায়গায় বেঁকে বসলো, উল্টার দিকে চলে গেল, কখন থেকে শুরু হলো এটা, এইটাই 2008 সালের মধ্যে শেষ, রাজাজি খতমজি খতম। আর দাল কিন্তু বলে দিচ্ছে আমরা এখন সিভিলিয়ান পার্টি,
সশস্ত্র অস্ত্র সব লুকে পালাচ্ছে। দাহালের এটা করার পিছনে আরেকটা কারণ ছিল। দাহালের পার্টিকুলার বিরুদ্ধে, পার্টির কর্মীদের বিরুদ্ধে এলাকার লোকের, গ্রামের লোকেদের বিশেষ করে অভিযোগ ওঠা শুরু করেছে যে তোমরা এসে আমার সম্পত্তি লুট করে নিয়ে গেছো, ধান নিয়ে গেছো। কেন ওরাই তো আন্ডারগ্রাউন্ড কনস্পাইরি করবে, এটা কি খাইতে করতে পারত? ভালো মতন পার্টি এত পয়সা দিতে পারে না। তো ওগুলা অত্যাচার হিসেবে দেখতে যখন মানুষগুলা, তখন দাহাল সাবধান হয়ে যায় যে এইভাবে আমি রাখতে পারবো না, আন্ডারগ্রাউন্ড সশস্ত্র পার্টি রাখতে পারবো না। না ওদেরকে আমি পয়সা দিতে পারবো, আর না নেপাল এমন কোনো বড় ইকোনমিক দেশ না যেখান থেকে মেলা পয়সা চান্দা তোলা যায়। ফলে দাহালও সচেতন হয়ে এই অফারটা নিয়ে ফেলে। অফারের সার কথা হলো থ্রু ইন্ডিয়া আমেরিকানরা এই নেগোসিয়েশনটা করে দেয়। খেয়াল করে দেখেন, আমেরিকার কোলে বসে দাল নেগোসিয়েট করতেছে, মজা না? দালের কন্ডিশন হলো যে শস্ত্র ছেড়ে দিবে, গণ আন্দোলনটা পার্সিপেট করে বলেছে। এইবার এই গণ আন্দোলনের মুভ কি হবে বুঝতেই পারতেছে। সে এইটাই 8 সালের মধ্যে রাজতন্ত্র উৎখাত করে দিল। এইবার উৎখাত করার পরে এইবার এটাকে পুরো নতুন কনস্টিটিউশন বানানোর দিকে একদম আইনানুগ মানে পলিটিক্যাল আইডিয়া রেখে পরিষ্কার করে এটা কনস্টিটিউশন গভর্নমেন্টের দিকে নিয়ে যাওয়া, নতুন কনস্টিটিউশন তৈরি, রিপাবলিক কনস্টিটিউশন তৈরি। এইটার মূল কর্তা হলো এটা। এই জন্য কিন্তু যখন এটা করতে শুরু করলো, প্রথম 9 সালে একটা ইলেকশনের পরে একটা ইলেকশন করে ওরা, ইন্টিরিয়াম ইলেকশন। এই ইলেকশনের সার কথা ছিল যে এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানাবে, মূলত কনস্টিটিউশন বানানোর অ্যাসেম্বলি। এটা জাতীয় সংসদ না, কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম করে 2009 সালে। ইলেকশন হয় একটা। দুর্ভাগ্যবশত দাহালের পার্টি কখনো পপুলার ভোটে 1/3 বেশি পপুলারিটি পায় না। এটা হচ্ছে তার সারা জীবনের উইকনেস। ওই সময় বোধহয় মানে 40% টাইপের হয়তো সিট পাইছিল, সবচেয়ে বেশি ওইটাই। এরপর থেকে আরো কমে গেছে এটা। ফলে ক্রমশই আবার এই যেহেতু এই যে অলির পার্টিটা, এনসিপিটা, এটা আগে থেকেই ছিল, আর এটা কনস পার্টি, ফলে দেখা গেল এনসিপি মানে কংগ্রেস পার্টিটার উপরে ওর খবরদারি বেশি দেখা যায়। কিন্তু 3 পার্টির মধ্যে ভোট ভাগ হয়ে থাকে, কেউ সংখ্যাগরিষ্ঠ না। এই হচ্ছে মজার ট্রেন্ড একটা নেপালের। 3টা পার্টি কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, অর্থাৎ কেউই 49-এর বেশি না, কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, অন্তত 2টা পার্টি এক হইতে হবে। ফলে সেই থেকে এটা এরকম চলতে লাগলো। ইন্ডিয়ানরা ওটার সুযোগ নিয়ে, ইন্ডিয়ানরা বিপদ দেখতেছে, এটা এমন কনস্টিটিউশন হয়ে যাচ্ছে যাকে আমরা কল করতে পারবো না। তা আমি যদি কন্ট্রোল করতে না পারি তাহলে নেপালের আমার লাভ কি? আমি যত কিছু করলাম, আমার ভাগ কই? এই বিরোধটা বাদ লাগলো। বিরোধের নেতা হলো দাহাল, কিন্তু বাকিরা দেখতেছে যে তো আমার কনস্টিটিউশন শেষ করতে দিবে না। অবস্থা এমন গেল 2009 সালের যে গভর্নমেন্টটা নির্দিষ্ট টাইমের মধ্যে কনস্টিটিউশনই তৈরি করতে পারলো না। 13 সালের মধ্যে এটা ফেল। 12 সাল বা 13 সাল, মানে 12 সাল 13 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেল করার মানে বুঝতেছেন, কোনো উপায় নেই। তাদের কাছে কি করবে এখন? এইবার 3টা পার্টি বুঝলো যে ইন্ডিয়ার খবর থেকে বাইরে চলে আসতে হবে আমাদেরকে। এই প্রথম অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। তারা এখান থেকে বেরিয়ে গিয়ে নিজেরা পার্টি তৈরি, মানে 3 জনা মিলে শপথ নিল যে এরপরে আমাদের একটা কাজ আছে। কি করি? আমরা এইবার গেলাম চিফ জাস্টিসের কাছে, গিয়ে বললাম আমাদের প্রবলেম এই যে আমরা তো ইন্টিরিয়াম গভর্নমেন্টে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বানাইতে গিয়েও পারি নাই, তা আপনারা আমাদেরকে একটা চান্স দেন বিশেষ বিবেচনায়। তো জাজ, চিফ জাস্টিস তাদের কথা শুনে তাদের ওইটা হচ্ছে বেসিস, যে নতুন করে ইলেকশন হবে, নতুন করে গভর্নমেন্ট ফর্ম হবে। এইটাই 13 সালের গভর্নমেন্ট, 13 সালের ইলেকশন। এই ইলেকশনও আবার কম বেশি একই রকম রেজাল্ট, খুব বেশি বড় বদলা নেই, কিন্তু অ্যাটলিস্ট 3টা পার্টি কমিটেড যে তারা আগে কনস্টিটিউশন শেষ করার আগে অন্য কিছু তার যাবে না। এই ব্যাপারে 3টে পার্টি একমত থাকবে, কোনো এদিক ওদিক কাউকে না, ইন্ডিয়াকে ঢুকতে দেওয়া যাবে না। এইটাই যখন ফাইনালি 2015 সালে নতুন কনস্টিটিউশন বানায় হালাইছে। এই নেপাল প্রথম কনস্টিটিউশন পাইল 2015 সালে। আচ্ছা, এর ফাঁকে একটা কিছু কথা আছে। ওই 2009 সালের গভর্নমেন্টের পরে একটা ইউএনের মিশন বসে, শর্ট মিশন। দাহালরা ইউএনের মিশনের আন্ডারে তাদের কাছে গিয়ে অস্ত্র সারেন্ডার করেছিল। ফলে ইউএনের মধ্যস্থতায় তাদের সশস্ত্র পার্টি থেকে নিরস্ত্র পার্টি হওয়ার কাণ্ডটা এভাবে করেছিল, এত লিগালি হয়েছিল। এইটার কারণে বহু হিউম্যান রাইট অর্গানাইজেশনের লোকেরা
নেপালের সাথে সম্পর্কিত, ফলে তাদের মাধ্যমে আমার সাথে সম্পর্কিত ছিল, ওদের সাথে আমার সাথে এখন কোনো যোগাযোগ নেই কারো। যাই হোক, সার কথা হলো 15 সালের পরে এইটা কমপ্লিটলি একটা অ্যান্টি ইন্ডিয়ান নেপাল হয়ে গেল। পাবলিক থেকে শুরু করে থেকে মানে ইন্ডিয়ান নাম শুনলে মারতে আসবে সাধারণ মানুষ। কারণ হোল নেপালে দেখেন বন জঙ্গলের দেশ, চুলা রান্না কাঠের চুলা দিয়ে তৈরি, কিন্তু না এই এনভায়রনমেন্টের কথা তুলে আমার একটা অবস্থা করলো, গাছ চালানো যাবে না। আর এইটা সুযোগ ইন্ডিয়া, ঠিক আছে ঠিক আছে, আমরা সিলিন্ডার গ্যাস সরবরাহ করবো, এই তো পুরা ডিপেন্ডেন্ট হয়ে গেল। 15 সালে ওরা করলো কি, কনস্টিটিউশন বানাতে যাচ্ছে, ইন্ডিয়া বললো যে সমস্ত মালামাল ইন্ডিয়া হয়ে নেপালে ঢোকা নিষেধ। এখন গ্যাস সিলিন্ডারও নিষেধ, মানে কি, আপনার হাতে খাওয়ার পয়সা থাকলেও আপনি যদি একটা ট্যাক্সি ড্রাইভারও হন, টেম্পু চালানোর লোক হন, তা আপনিও 2 টাকা কামাইলেও তো আনতে পারবেন না। এইভাবে বুঝছেন কেন সব মানুষ, গরিব মানুষ বিশেষ করে সবচেয়ে বেশি খেপলো। এইটার পিছনে অ্যান্টি ইন্ডিয়ান হয়ে যাওয়ার পিছনে এই 2015 সালের ঘটনাটা সবচেয়ে। 2015 সালের সেপ্টেম্বরে ওরা ডিক্লেয়ার করে দিল রিপাবলিক বলে নেপালকে, ইন্ডিয়াকে বুড়ো আঙুল দেখায়। এই আচ্ছা, একদিন পর্যন্ত খুব ভালো চলছিল চারিদিকে জয় জাকাত। এরপরে কয়েকবার নানান উল্টোপাল্টা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। দাহাল নেপালের সাথে সম্পর্কটা বাড়ানোর মূল কারিগর কিন্তু দাহাল। এখন বাস্তবতা দেখিয়ে যেহেতু যতবার গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, অলিকে সাথে নিয়ে গভর্নমেন্ট বানাতে দিচ্ছে। এমনও হয়েছে, আচ্ছা ঠিক আছে, প্রথম 2 বছর আপনি নেবেন, পরে 2 বছর আমি নিব, এরকম গভর্নমেন্ট হচ্ছে। তো ফলে অলির সাথেও চাইনিজের সম্পর্ক ভালো হয়েছে। চাইনিজরা ব্যবহারিক কারণে অনেক সময় অলির সাথেও সম্পর্ক রাখছে। চাইনিজরা বারে বারে ওদেরকে সাবধান করছে, খবরদার ভেঙে যাওয়ার বুদ্ধি করবা না, কিন্তু বিরুদ্ধে করবা। এটা চাইনিজ পজিশন ছিল অলওয়েজ। শেষের দিকে অলির কারণে গন্ডগোল লাগছে। একটা পর্যায়ে এমন হলো যে পার্টি ভেঙে গেল, এই 2টা পার্টির মধ্যে ভাঙন দেখা দিল। ভাঙন দেখা দেওয়ার পরে এমন সমস্যা দেখা দেয়, র তো সবসময় উৎপত্তি আছে, একটা ক্যাচার লাগলে ওর ভিতরে ঢুকে পড়বো, ঠিকই তাই হলো। অলি চলে গেল রয়ের কাছে। এমন অবস্থা, একদিনের ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন, সম্ভবত 17 সালে রয়ের চিফ, এমনিতে একটা গোপন সংগঠন ভাই, রয়ের প্রধান কখনো পাবলিকলি ঘুরে না। রয়ের চিফ হেলিকপ্টার নিয়ে ডাইরেক্ট গেছে নেপালে, ওপেনলি ল্যান্ড করছে প্রাইম মিনিস্টার অফিসে। সকাল থেকে সন্ধ্যা, বোধহয় পরের দিন ছিল কি আমার মনে নেই এখন, প্রকাশ্যে। এখন এতে বুঝতেই পারেন কি হয়েছে। একটাই সুবিধা হয়েছে, দাহাল জিনিসটা কুল ভাবে নিয়েছে। আর দাহালের একটা প্রবলেম ছিল, দালের ওয়াইফ কিন্তু খুব পার্মানেন্টলি অসুস্থ, এবং তার রেগুলার চিকিৎসা হয় ইন্ডিয়াতে। এসব কারণে হোক, নানান কারণে হোক, ইন্ডিয়ার সাথে তার একটা পার্সোনাল লেভেলের সম্পর্ক থেকেই যায়। যদিও প্রচন্ড হট টক খারাপ সম্পর্ক এগুলো অনেকবার হয়েছে, কিন্তু সবসময় এটা হয় নাই দরজা বন্ধ করে। তো এইভাবে জিনিসটা চলছে। 7 সালে তো এরকম অবস্থা হয়ে গেল। এই ভাঙনের পরে ফাইনালি আবার হলো, আবার মিলমিশ হলো। মিলমিশ হলে যেটা হলো, আসলে নেপালি কংগ্রেসটা ক্রমশ দূরে সরে গেল, আর একদম কমিউনিস্টদের জয় জয়কার জানা একটা অবস্থা। এই তাহলে এখন আসেন যে তাহলে জেনজিদের কাহিনী আসলো থেকে, বালেন্দ্র সাগর থেকে আসতেছে, এখন এই পর্বে ঢুকবো আমরা। এগুলো তো চলতেছিল ছেঁচড়া গুতামি করে, কিন্তু সবই কমিউনিজম, কিন্তু কমিউনিস্টদের রাজত্ব ভাঙে যায়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, এভাবে চলতেছিল। তাহলে বালেন্দ্র সাগর থেকে আসলো। এবার বালেন্দ্র সাগর ব্যাকগ্রাউন্ডে যান আপনারা, যারা এটা নিয়ে আরো ডিটেল পড়তে চান তাদেরকে একটা বিবিসি লিঙ্ক দিব। বিবিসি একটা রিপোর্ট আছে ইংলিশে, অবশ্য ভালো, যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার কাছে। এই রিপোর্টটাও ইভেন বাংলাদেশেই আসে নাই। যে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড কি আমরা কেউ জানি না। আর জেনজি আমরা বুঝছি, জেনজি সবার অবস্থাটা এরকম। এটা বেশি করে আরো ছড়াইছে ইন্ডিয়া। আপনাদেরকে একটা ব্যাকেটে ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশেও যে ইলেকশনটা দিল, ইলেকশন দেওয়ার আগে ইন্ডিয়া বলা শুরু করলো বাংলাদেশের পরিবর্তন, এটা তো জেনজি। কারণ এটা না হলে একদিন বলে আসছিলাম ইসলামিজম উঠতে আসছে বাংলাদেশে, ভালো না, এগুলো বলে আসতেছিল। এখন দেখলো যে না না না, এটা বলা ঠিক না, আমাকে তো বিএনপির সাথে ক্ষমতা যেতে হবে, বাংলাদেশের ক্ষমতা থাকতে হবে, প্রভাব রাখতে হবে। তখন সে ভাষ্যটা বদলাই দিল। এই ভাষ্যটা বদলাই দিয়ে বলতে পারলো বাংলাদেশও জেনজি হয়েছে। জেনজিতে হলে সুবিধা হলো কি, ইভেন রয়টার্সকে 2টা রিপোর্ট লাগছে,
ইন্ডিয়া, ইন্ডিয়ান রয়টার্স, ওই একই, ওই কি জানি কি পাল জানি থাকে দিয়ে যে রিপোর্ট লাগে, এরকম দুটো রিপোর্ট লাগে যে বাংলাদেশকে জেনজি বানাই দিয়েছে, নেপালকে তো বানাইছে। ফলে জেনজির কথাটা বেশি ফ্ল্যাশ হওয়ার পিছনে এটা কারণ বলে আমি মনে করি। ইন্ডিয়ানরা এভাবে ব্যাখ্যা করতে পছন্দ করছে। ওকে, এখন রিয়েলি বলেন্দ্র শাহটাকে, বলেন্দ্র শাহের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন আপনি, বলেন্দ্র শাহ বলা হচ্ছে সে নেপালেই একটা ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট বলা হচ্ছে। এখন কি ধরনের গ্র্যাজুয়েট আমি জানি না, ডিপ্লোমা গ্র্যাজুয়েট না কি গ্র্যাজুয়েট আমি জানি না। খালি গ্র্যাজুয়েশন হওয়ার পরে এসে সাউথ ইন্ডিয়ান কোনো একটা ইউনিভার্সিটি থেকে আরো ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু সেগুলো আবার কি ডিগ্রি খুব বেশি জানা যায় না। অরিজিনাল পরিচয় বলেন বালেন্দ্র বা বালেনের অরিজিনাল পরিচয় হলো বালেন আসলে র্যাপার। র্যাপার কথা শুনলে অনেকে মানে কি করলো এটা বুঝলাম না। র্যাপার মানে হলো আমাদের যেমন আগে ছিল চারণ কবি বলতাম আমরা, রাস্তা হেঁটে বেড়াতে বেড়াতে অন্য কোনো একটা গানের সুরে নিজের কথা ঢুকায় গানটা বাজছে, অথবা আগের কোনো তৈরি সুরটাও হচ্ছে নিজের বানানো, কিন্তু মূল গানের কথাটা ইম্পর্টেন্ট। এই যে গান বাঁধা লোকটা এরকম হবে, এগুলোকে ওয়েস্টার্ন হিসেবে র্যাপার বলে। আপনার জামাইকান অরিজিনালি তো আফ্রিকান, কিন্তু সে আমেরিকার কোলে একটা জামাইকান জোন আছে রীতিমতো। ইভেন এই যে কিউবার পাশে এই ধরনের দেশগুলা তো আফ্রিকা থেকে উঠাই নিয়ে যাওয়া, থেকে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরই এলাকা বা বাসস্থান বা তাদেরই দ্বীপ ওটা একটা, এরকম আছে অনেকে। ওদের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায়। কারণ এর একটা সবচেয়ে বড় কারণ হলো বলে আমি মনে করি বব মারলে। নাম শুনতে পারেন অনেকে, না শুনলেও কিছু করার নাই আমার আপাতত। বব মারলে বিখ্যাত, ওকে আপনি র্যাপারের ক্যাটাগরিতে ফেলতে পারবেন, বাট সে ডেফিনেটলি সিঙ্গার। এই পিছনে লম্বা হিস্ট্রি আছে, আমি ওদিকে যাব না। খালি এটুকু বলবো, বব মার্লের সঙ্গে ইথিওপিয়ার একটা ঘনিষ্ঠতম সম্পর্ক আছে। কিসের মধ্যে কি, এতটুকু বলে থামবো। এনি জামাইকান, মানে জামাইকা মানে ইয়ে না, মানে আমেরিকায় যারা ওই যে আমেরিকায় বাঙালিরা থাকে যেই পাড়ায়, ওটা না। রিয়েল জামাইকা যেটা ইয়ের পাশে, ওয়েস্ট ইন্ডিজ বলতে আমরা আবার ক্রিকেটে যেটাকে বুঝি, ওয়েস্ট ইন্ডিজের ভিতরে একটা হলো জামাইকা। তো ওদের অ্যাকচুয়ালি বব মার্লের উদ্যোগটা ছিল আসলে আমরা কোত্থেকে আসছি, আমাদের অরিজিনাল যে এথনিক গোষ্ঠীটা ওরা আফ্রিকার কোথায়, এই আত্মদহন আপনার বুঝবেন না। এটা খুঁজতে গিয়ে যুগে যুগে আফ্রিকা, সরি আমেরিকা, ওই যে ওই ওয়েস্ট ইন্ডিজ জায়গাগুলাতে আফ্রিকার লোক যারা গিয়ে বসেছে তাদের ভিতরে এই দহন আছে, তারা প্রত্যেকে খুঁজে বেড়ায়। ফাইনালে মোটামুটি তারা একমত হচ্ছে এরা অরিজিনালি ইথিওপিয়া থেকে বেশিটা আসছে। এই কারণে ইথিওপিয়ার রাজাকে তারা বাপ মনে করে, বাপ না রীতিমতো গড মনে করে। আমি এর চেয়ে বেশি গল্পে যাচ্ছি না। সেই জন্য বব মারলেও আপনি ইথিওপিয়াতে যদি দেখেন রাজার ছবি একটা, পাশে দেখবেন বব মার্লের ছবি। ট্যাক্সির পিছনে দেখেন একটা ছোট্ট পোস্টার টাঙানো আছে, পোস্টারে বব মার্লের ছবি একদিকে। এই জন্য বব মার্লের যত গান এগুলা ইথিওপিয়াতে খুবই পরিচিত। ইউএন মিশনে আমার আইটি সেকশনটা আবার সব জামাইকানদের দখলে, ফলে তাদের কাছ থেকে তাদের মনের দুঃখের কথা অনেকটাই আমি শুনেছি, আমি তাদের বিশ্ব সম্পর্কে জানি, অনেক ঘনিষ্ঠভাবে কথা বলছি। আমি এর চেয়ে বেশি এখন আর ওদিকে যাবো না। র্যাপার আপাতত থাক, র্যাপার মানে গান বাঁধা, এভাবে বুঝলেও চলবে। বলেন্দ্র শাহ আসলে ছিল র্যাপার, ইয়াং র্যাপার, এবং সে পরিচিত হয়েছে পাবলিকের কাছে র্যাপার ভিডিওতে, ইউটিউবে গান ছেড়ে, এগুলো দিয়ে পপুলার হয়েছে। ঠিক আছে, এখান থেকে সে চলে যায় নেপালে একটা মিউনিসিপ্যালিটি থাকার কথা, ও মিউনিসিপ্যালিটি ইলেকশনে দাঁড়াচ্ছে, মানে মেয়র হয়ে গেছে, পাক্কা 3 বছর মেয়রগিরি করছে। প্রচুর সংস্কার যতটুকু পারে গরিব মানুষের কাজ। একটা উঠতি রাজধানী কেমন হতে পারে আমাদের মতন দেশে, বুঝতেই পারে। প্রধান সমস্যা কি হবে, হকারের ঠেলা রাস্তাঘাটে যাওয়া যায় না। আবার হকারকে আপনি উচ্ছেদ করছে, এটা নেভার এন্ডিং একটা ফেনোমেনা। কখনোই বাংলাদেশে মতন দেশে হকার উচ্ছেদ করে শেষ করা যাবে না। কেন, একদিক থেকে গ্রাম থেকে লোক আসছে, ভাই আমার কিছু একটা করে খেতে হবে, তো কিছু না পেরে পাইকারির দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসে রাস্তায় বসবে সে, যে জিনিসটা দোকানে যেতে গেলে বেশি দাম দেবে, কারণ দোকানের ইনস্টলেশনের একটা খরচ আছে, ওটার মধ্যে যোগ হবে। ও বলবে ওইটা বাদ দিয়ে আমাকে দেন, ফলে ওর পণ্যটা সস্তা হবে। এখন ও যে বুঝতেছে রাস্তার উপরে, রাস্তাটা তো ব্লক হয়ে যাচ্ছে,
আর যত দিন যাচ্ছে তত রাজধানী শহরের লোক সংখ্যা বাড়তেছে, হিউজ প্রেশার আসতেছে। 80 সালে ঢাকা আর এখনকার ঢাকার আকাশ পাতাল ফারাক। সো আমাদের এখানকার এটা কমন ফেনোমেনা, এটা নেভার এন্ডিং, কখনো শেষ হবে না। আপনি যতবার হকারদের পুনর্বাসন করবেন ততবার নতুন হকার এসে বলবে। যে ঢাকা এক সময় যখন পান্থপথ প্রথম চালু হয়, বানানো হয়েছে কিন্তু পড়ে আছে, অত ইউজ নেই। এতে সপ্তাহে 2 দিন বোধ হয় বা কিছু দোকান পার্মানেন্ট, সম্ভবত এরশাদ আমলে যতটুকু মনে পড়ে আমার, একদম পুরা পান্থপথ দূরে হকারদের বসানো ছিল, বিনা পয়সা বসতে পারতো। ওরা যে জায়গা থেকে সরায় আনা হয়েছে ওই জায়গা অন্যরা বসছে, জিপিওর সামনে। মানে কোন কোন জায়গাগুলো কনসেন্ট্রেট ছিল জিয়ার আমলে 80 সালের দিকে, এই ছিল এটা। এগুলো একটা, আরেকটা হলো গাউসিয়া, আপনার নিউ মার্কেটে কি করে গাউসিয়া পর্যন্ত চলে গেল, এটা হকার দিয়ে এক্সপান্ড করতেছেন আপনি। সো এটা নেভার এন্ডিং একটা প্রবলেম হবে। মূল কারণ মানে এটাকে তাড়ানো যাবে কবে? তাহলে কোনো উপায় নেই, আছে কি উপায়? আপনি এত কাজ সৃষ্টি করেন যে ও এই রাস্তার ধারে বসে ফেরি করাচ্ছে, একটা পার্মানেন্ট কাজ পেলে এখানে আয় বেশি, অথবা এখানে আয় করলে একটা পার্মানেন্সি আছে। ফলে এটা হচ্ছে এখানে যে শ্রম, এই শ্রমে একই শ্রম দিলে বা এর চেয়ে কম দিলে পরে সেটা বেটার স্থায়ী জব পায়। ধরেন এটা কারখানায় চাকরি পাইছে, ও তো ফেরি করতে আসবে না। আর এই টাইপের যদি অবস্থা সৃষ্টি করতে পারেন, উল্টা লেবার শর্টেজের একটা অবস্থা যদি তৈরি করতে পারেন, লেবার যে পরিমাণ গ্রাম থেকে ঢুকছে তার চেয়ে বেশি যদি আপনি কাজে নিয়োগ দেখাই দিতে পারেন, চাকরি সৃষ্টি করে দিতে পারেন, শ্রমিক হিসেবে দেন, অসুবিধা তো নাই। তাহলে একমাত্র এই ফ্লোটা বন্ধ করা সম্ভব। মানে ইউরোপ কি করে করছে, ওয়েস্ট কি করে করছে, এইটাই যে আপনি যখনই ওকে এমপ্লয় করে দিবেন, এটা এমপ্লয়ের আবার নানান ধরন আছে। এটা বলে মেন স্ট্রিমের এমপ্লয়, যেটা ডাইরেক্ট কারখানায় ঢুকালেন। আরটা হলো যে কারখানার পাশে ওকে একটা হোটেল দেওয়া হয়েছে, আপনি গেছেন কারখানার শ্রমিক হিসেবে, আর ভাই বেড়াদার বাপকে নিয়ে এসে পাশে একটা চায়ের দোকান দিয়েছে। চলো ইনফর্মাল, এগুলোকে বলে ইনফর্মাল লেবার ঢুকাইলেন। সো আমাদের ইনফর্মাল সেক্টরটাই তো বড়। আর এখানে একটা ইকোনমিক্সের তত্ত্ব আছে 1:6। একজন লোক যদি কারখানায় চাকরি পায় তাহলে 6 জন লোক ওইটার পিছনে এই যে ইনফর্মাল সেক্টর বানায় নিয়ে তারও চাকরি হয়ে যাবে। সো হোয়াট এভার, ওর বিরুদ্ধে অভিযোগ হলো যে সে রাস্তা পরিষ্কার করতে গিয়ে পুলিশ দিয়া মানুষকে ইয়ে করছে। ফলে ব্যাড থিং গুড থিং সবই আছে, বাট পপুলার। সার কথা কি তার? সার কথা হচ্ছে যে দুর্নীতি ত্যাগ করাইতে হবে, চাকরি বাড়াইতে হবে। দেখেন, স্ট্রেট কাট পলিটিক্সে বললে তার আইডিয়ার মধ্যে কোনো পলিটিক্স নেই। সিম্পলি দুর্নীতি উচ্ছেদ করে এবার তো সাংঘাতিক জিনিস একটা। কার কাছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে কমিউনিস্টদের হাতে পড়ছে করে একটা নতুন রাষ্ট্র শুরু হলো, একটা রিপাবলিক তৈরি করে তারা শুরু করলো, কিন্তু একটা পর্যায়ে যে আর পারল না, উল্টা তারা দুর্নীতিতে জড়ানো শুরু করলো। কি ধরনের দুর্নীতি? আমি সিম্বলিক্যালি বলি, এই যে প্রচন্ড দাহালের কথা বললাম, দাহালের ফ্যামিলি আমি বললাম, এটা কম বেশি ধারণা দিছি। দাহালের যে ছেলে, তো দাহাল বুঝতেই পারেন নেপালি পলিটিক্সের কে। তাহলে দাহালের ছেলে কি হচ্ছে? ও তো রাজপুত্র। আচ্ছা, না হয় দাহাল রাজপুত্রটা বুঝলাম, দাহালের বৌমা যেটা, মানে দাহালের ছেলের বউ যেটা, ওইটা তো সিনেমার নায়িকা। এর যেসব ফেসবুকের কারণে এগুলা সে প্রদর্শন শুরু করে, যখন আইদার এক্সে না হলে ফেসবুকে, এইটার বিরুদ্ধে লেখা শুরু করে বালেন্দর শাহ। তাহলে প্রত্যেকটা এই যে নাম করা কমিউনিস্ট ওই জেনারেশন গেছে গা, তাদের সন্তানেরা যে টাইপের লাইফ লিড করতে শুরু করলো। এই জন্য আরেকটা শব্দ তৈরি করছে, নেপোইজম। না, নেপোটিজম তো অরিজিনাল শব্দটা, ওরা বললো নেপো বয় বা নেপো গোষ্ঠী। নেপো গোষ্ঠী মানে এই যে দাহালের ছেলে হলো নেপো গোষ্ঠী, দাহালের বোমা ওইটা হলো নেপো গোষ্ঠী। নেপোটিজম থেকে আসছে নেপোটিজম। তো ওরা বলে নেপো বয় মানে কিছু একটা শব্দ আছে, নেপো সামনে রাখছে, নেপো। এগুলা দিয়ে এবার স্যাটার করে ফেসবুকে স্ট্যাটাস মারা শুরু করছে। দ্বন্দ্বটা বাড়ছে কেমন খেয়াল করে দেখেন। একদিকে সে মেয়র, একদিকে র্যাপার, এগুলো নিয়ে গান বাঁধে, খুবই পপুলার হয়। ওখান থেকে সে মেয়র হয়ে গেছে ভোটে, পপুলার ভোটে, ইয়াংদের ভোটে। এখান থেকে সে আসছে নেপো বয় টাইপের আইডিয়া নিয়ে আসতেছে, আর এগুলোকে দেখায় দিচ্ছে, ন্যাংটা করে দিচ্ছে ফেসবুকে। অলি তখন প্রধানমন্ত্রী, অলি দেখছে মহা বিপদ, এটা সমস্যা করা হলো না। অলি করলো কি,
ফেসবুক কন্ট্রোল করতে লাগলো। এইবার যখন কন্ট্রোল করতে লাগলো, পোলাপানা একবার চলে গেছে ওদিকে, আপনি এখন করতে গেলে হবে। এইটা একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে বলতে পারেন আপনি, সিম্পল চোখে। আর একদিকে বললে এই যে আপনার অরিজিনটা ছিল আসলে কমিউনিজম, আপনি হাবাতের মতন কেন সেকেন্ড জেনারেশন আপনার বৌমা এরকম নায়িকা সাজতে যায় কেন? আপনি দাহাল এটা দেখেন নাই? এটিকে এইটার জন্য কি আপনি স্বাস্থ্য সংগ্রাম করছিলেন? হ্যাঁ, আপনার বৌমা এরকম করে, এটা এটা কি আপনি কিছু বলতে পারেন না? এটাকে লাই দিচ্ছেন কেন? দেখেও দেখেন না? এই প্রত্যেকটা রাজনৈতিক নেতা তাদের বউ নালে ছেলে এই নেপোটিজমে এই যে প্রদর্শনীতে চলে গেছে। সো যতই রাষ্ট্রটা স্টেবল হচ্ছে চীনা পুঁজি নিয়ে এসে, ততই এগুলো জিনিস টেন্ডেন্সিটা তৈরি হচ্ছে। আচ্ছা, অরিজিনালি দেখেন এখানে কিন্তু ল্যাক করে যে জিনিসটা, এটা হলো সো কল্ড একটা কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড, কিন্তু কমিউনিস্টরা সাইনবোর্ড হিসেবে ক্ষমতা নেওয়ার পরে এইবার কিন্তু নেপোটিজম শুরু করছে সব। ঠিক আছে, তাহলে এদের ভিতরে ইয়ের আইডিয়াটা কিন্তু নাই, রিপাবলিকের ধারণাটা নাই, পাবলিক সেন্সটা কাজ করে না। পাবলিক মানে কি আসলে? আপনি রিপাবলিক বললে একটা রাষ্ট্র বানিয়ে দিলে হলো, কনস্টিটিউশন বানিয়ে দিলে হলো? ইন্ডিয়াকে এনিমি পাইছিলেন, তাকে দেখে দেখে অনেক কিছু করছেন, রিয়েল যখন দুনিয়ায় গেছেন তখন কি করবেন? তারপরে দেখা যাচ্ছে আপনি রয়ের চিফের সাথে মিটিং করতেছেন নিজের অফিসে বসে। বলি আপনি কি এর আগে এরপরে আর আপনি কমিউনিস্ট আছেন? আর এই কমিউনিস্টের বৌমা যদি এরকম হয়, প্রতিদিন ফেসবুকে এগুলার একটা কাকে কোথায় কিভাবে পাইছে ওটা ছবি দিয়ে ছাপে দেয়, এই যে দেখো অমুকের বউ বাচ্চা কি লাইফ ধরনের লাইফ লিড করছে। আর তত ইয়াংদের ভিতরে অসহায়ত্ব, চাকরি নাই, আর তার তত র্যাপারের গান, সব মিলে এইবার হলো কি একেবারে দর এগুলার একদম সাফা করে দেয়। এখন আসেন, এই হচ্ছে মোটামুটি বালেন্দর শাহ নাকি জেনজি, আমি বলবো এটা বালেন্দর শাহ, এটা জেনজি না। আসলে জেনজিটা হচ্ছে ইন্ডিয়ার মতন লোক যারা এটাকে ব্যাখ্যা করতে পারছে না তাদের কায়দা অনুযায়ী, ওরা তো বলছে এটা জেনজি, জেনজি মানে এটা তুচ্ছ কিছু একটা। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা উত্তর দিয়ে ফেলছি আসলে। ওকে, এখন বালেন্দর শাহ এই যে রমরমা অবস্থায়, ইলেকশনের রেজাল্ট যদি দেখেন আপনি, ভয়াবহ। কেউ চিন্তাও করে নাই যে এরকম একটা ওয়েল এস্টাবলিশ 10 বছর ধরে যারা নেপালে রুল করে গেছে তার সব সমূলে সপাটে উৎখাত হয়ে গেল। শুধু তাই না, ওলি এখন জেলখানায়, ওলি সেই সময় গভর্নমেন্টে, সে পাবলিকের উপরে নিপীড়ন করছে, এই অভিযোগে তাকে জেলে আটকানো হচ্ছে, হুইচ ইজ ফ্যাক্টস। আমরা যদি হাসিনাকে দেশে পাইতাম তাহলে তাকে যেভাবে এই 1400 হত্যার জন্য মনে হয় যে আটকাইতাম আমরা, সেম। ওকে, এখন আসেন হোয়াট ইজ নেগেটিভ দিক, এটা কতদূর যাবে? তাহলে ওরা পারলো, আমাদের এনসিপিরা পারলো না কেন? এরকম ভাবে যদি উত্তর দিতে হয় তাহলে কি বলবো আমি? এই সিরিয়াস পার্টটা, এটা এতক্ষণ বললাম খুব পপুলার পার্ট, শুনতে মজা লাগছে, গল্প জানতে মজা লাগছে, কিন্তু এখন দাঁড়াবো আসল জায়গাটা, গলায় হাত দিয়ে দেখা। দেখেন, আপনি যখন মুভমেন্ট একটা শুরু করেন, গণ আন্দোলন যাকে বলেন আপনি, ওই টাইপের মুভমেন্ট, তাহলে মাস লেভেলের পাবলিকের পার্টিসিপেশন, বিশেষ করে ইয়াংরাই ওখানে যাবে। যেটা আমি প্রায় বলি যে দেখেন এই মুভমেন্টের ভিতরে পুলিশ যে শেষ পর্যন্ত যখন সরাসরি মিছিল নিয়ে মিছিল উপরে গুলি করতে আসতেছে, দুই ভাগ হয়ে যাচ্ছে, প্রতিরোধকারীরা ওইদিকে পুলিশ তাক করে বসে আছে, মাঝখানটা ফাঁকা, আর পুলিশ ওখান থেকে গুলি করে। আর এরা তখন দেখছে যে সামনে যদি গুলি করছে যাওয়া যাচ্ছে না, হাতে তো তারা ইটের বেশি কিছু নেয় না, এখন ইট নিয়ে ওখানে গেলে গুলির সামনে দাঁড়ানো যাবে। সে করছে কি, একটা পুরানা কাঠের টুল বা যার পর দোকান বাজছিল, ওই গুলা দোকানগুলা, ওইটার একটা ঢালের আড়ালে বসে এইবার ইট মারছে সে। এই হলো রিয়েল ফাইটার। এইটা কিন্তু ওই কোনো পলিটিক্যাল পার্টির লোক না, ওর কাছে জিনিসটা ভালো লাগে না, ন্যায় অন্যায় দিক থেকে ওর কাছে মনে হচ্ছে আমি এদের পক্ষে। দেখেন এই যে স্বতঃস্ফূর্ততা দিয়ে সেখানে পার্টিসিপেট করতেছে, বেশিরভাগের বাবা হয়তো দোকানদারি করে, বাপের দোকান আছে, একটা বাপের সাথে দোকানে হেল্প করে, হচ্ছে তার কাজ। কারণ দোকান অন্ত বন্ধ, দোকানে ঠিক নেই, কার্পু লেগে থাকে, তো সে মুভমেন্টের সাথে মিশে গেছে। এই হলো একটা মাস পার্টিসিপেশন বলতে যা বোঝায়, এগুলো একটা দিক গণ আন্দোলন। কিন্তু এইটা কি ডিটারমাইনিং হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে না, হবে না। কোথায় গিয়ে আটকে যাবে? এটা আটকে যাবে যেখানে, তা হলো যে এই মুভমেন্টটাকে নিয়ে কোথায় যেতে চান, একটা পরিষ্কার পলিটিক্যাল পিকচার আপনার মাথায় থাকতে হবে।
কোথায় গিয়ে থামবেন, কোথায় গিয়ে এরপরে কি করবেন? রাষ্ট্র রিফর্ম করতে চান, কি করতে চান, কি করলে রিফর্ম আপনি জানেন তো? ওকে, রিফর্মও করলেন, এরপর রাষ্ট্রটা চালানোর জন্য ইকোনমি কেমন করবেন আপনার ধারণা আছে? কোন এক্সারসাইজ করে আসছেন আগে? যদি না আসেন তাহলে খোদা হাফেজ। এর আগে কিন্তু আপনি এই নেপোটিজমের কথা বলে লোক জড়ো করছেন। নেপোটিজমের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, পাবলিক খুব খাইছে, সত্যি তো। তিনটা জিনিস হবে, আরেকটা হবে যে চাকরি নেই, বেকার। তিনটা খুব পপুলার ব্যাখ্যা, কিন্তু আপনি দেখাবেন দাহালের বৌমা দেখেন কিভাবে পয়সা নষ্ট করতেছে, খুব ভালো খাবে পাবলিক, এখান থেকে তো পপুলার মুভমেন্টটা তৈরি হবে। কিন্তু আসল কাজটা বাকি রয়ে গেল কোথায়? এই মুভমেন্টে কোথায় যাবেন? এইবার কি আপনি রেডি, পলিটিক্যালি রেডি? কি ধরনের কনস্টিটিউশন করবেন, রিফর্ম করবেন, কি ধরনের ইকোনমি স্টাবলিশ করবেন? আজকাল গ্লোবাল ইকোনমির দেন, আপনি কোথা থেকে কি সম্ভাবনা বাড়ছে, কোনটা বাধা, এগুলো কি আপনি স্টাডি করেছেন? এইবার গিয়ে আপনি পড়বেন এটা ইউনিসের খপ্পরে, যেটা একটা খাস আমেরিকান এজেন্ট, ওখানে নিজের ভাগ্যের জন্য আসছে এখানে। আপনারা মনে করবেন যে হেভি একটা শক্ত গাছ ধরছি, হ্যাঁ এর সব ঠিক করে দেবে, আর আমরা এই ফাঁকে একটা এমপি হয়ে যাবো। হ্যাঁ, দুনিয়া এত সস্তা, মুভমেন্ট এত সস্তা। এই হচ্ছে তাহলে মুভমেন্টের দুইটা পার্ট। একটা পার্ট হলো প্লুটোসের পার্টিসিপেশন ঘটানো, ডেফিনেটলি এটা টাফ, আপনি চাইলে এটা ঘটাইতে পারবেন না। আর এই যে একবার ঘটায় এনসিপিরা যে ফেল করলো, এইটার পরিণতিতে নেক্সট টাইম আরেকবার কিছু তৈরি করতে গেলে এই বারে বারে এই কথা শুনতে হবে। পাবলিক বারে বারে এই পার্টিসিপেন্টরা ইয়াংরা আবার জিজ্ঞেস করবে, এই মেয়ে আপনারা আগের বার কি করছেন দেখছি না, আপনারা পারবেন? দুদিন পরে তো আবার নিজেরা এনপিএ বসে থাকবেন। এগুলো খোটা দিবে, আধা পার্টিসিপেট করবে, আধা করবে না। আবার তার মনে হবে তো ঠিকই তো করছে, এরা মুভমেন্ট জড়ো করছে, না না এটার ভিতরে সম্ভাবনা আছে। আবার একই সময় মনে হবে না এরা তো সব পুরান লোকগুলা। তাহলে মূল জিনিসটা কি আসলে? তাহলে এটা দুইটা অংশ। একটা রিয়েলি পলিটিক্স, রিয়েল পলিটিক্সটা জানতে হবে। হোয়াট ইজ পলিটিক্স, কি করতে যাচ্ছি আমরা, কি করলে সমাধান হবে। এটা কিন্তু রীতিমতন গবেষণা পড়াশোনার ব্যাপার। আপনি ওই এর আগে র্যাপারের মতন গান লিখে যে জমাইছেন, ওটা দিয়ে এটা করা যাবে না, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এটা র্যাপারের কাজ না। একটা হলো পাবলিককে মোটিভেট করা এক জিনিস, ওইটাই হলো জেনজি অংশ বলতে পারে, কিন্তু জেনজি দিয়ে দেশ চালানো যাবে না। ক্লিয়ার? দুইটার ফারাকটা নিশ্চয়ই বুঝছেন। সো ইন্ডিয়াতে জেনজি নাম পড়াই দিচ্ছে, ওটা দিয়ে কিন্তু আন্ডার এস্টিমেট করছে আসলে, এবং আসলে তা আন্ডার এস্টিমেট হওয়ার লোক। এই জন্য আমরা খুঁজতেছেন একটা ভালো ইউনুস ধরে আন্দাজ যায় কি, মানে জানেনই না ইউনুস কেমন ধরনের, একটা ব্যাকগ্রাউন্ড কি, কি করে, ওর খারাপ দিকটা কি, কেউ কোনো স্টাডি করেন। উনি নোবেল প্রাইজ, কোন নোবেল? ওনার সাবজেক্ট ইকোনমিক্স, ঠিক আছে, মাইক্রো ক্রেডিট, ওটার জন্য নোবেল পাইছে না। নোবেল শান্তি, শান্তি মানে পলিটিক্যাল নোবেল, এটা তো অরিজিনাল নোবেল ক্যাটাগরির ভিতরে এটা ফেলা হয় না। এটা তো পরে আমেরিকানরা সোভিয়েতের বিরুদ্ধে হিসেবে এটা চালু করছে। আপনি নোবেল প্রাইজ মারা আইতেছেন এখানে, এটা তো আমেরিকানদের একটা পলিটিক্যাল প্রজেক্ট এটা। তাহলে এই যে নেপোগিরি, এগুলো বলতে সব মানুষ খাবেও, এগুলো কথা সত্যও বটে, কিন্তু এটাকে ভেঙে এমন কি করবেন আপনি? ধরেন এই দুর্নীতি তাড়াবেন, তার ব্যবস্থা কি? এগুলো হচ্ছে এখন রিয়েল বালেন্দর শর্ট টেস্ট। সম্প্রতি সে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা দিয়েছে, এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু কিন্তু মানুষের পেটে যখন টান পড়বে, এই যে প্রায় 1 বছর হতে চলছে যে এইটা ফাংশন করে না, একটা সরকার ইকোনমি ফাংশন করে না, তার ঝামেলা পড়বে না, জিনিসপত্রের দাম বেড়ে যাবে না, তাহলে ইকোনমিটা চালাতে হবে। এইটার আসল পরীক্ষা। আপনি কি এখানে কত এক্সারসাইজ করছেন, নাকি র্যাপার গান লিখে চলছে আপনার? ওটা তো গান লিখে চলবে না ভাই, আপনাকে ইকোনমি বুঝতে হবে। অ্যাটলিস্ট মোটা দাগে কি কি করবেন না, কোনটা কোনটা ফাঁদ, কোনটার জন্য আপনার ইকোনমি ফেল করছে, ইন্ডিয়ানদের সম্পর্কে কি পজিশন নেবেন, চীন আপনাকে কোন সুবিধা এনে দিবে, আমেরিকার সাথে কি সম্পর্ক রাখবে, আদৌ কোনো সম্পর্ক রাখবেন কিনা, এগুলোর স্টাডি লাগবে, পরিষ্কার ধারণা লাগবে। এইটাই আমি বলছি যে পলিটিক্যাল পার্টটা। অনেকে মনে করবে যদি পলিটিক্যাল পার্টি আমি বলছি বলে স্টুডেন্টরা পার্টিসিপেট করলো, জান দিল, 1400+ মারা গেল, আপনি তাদেরকে গুরুত্ব দিলেন না, এটা হবে আমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি বলেছি দুইটা আলাদা আলাদা পার্ট, দুটো আলাদা আলাদা ভূমিকা।
বালেন্দর শাহকে এখন পরীক্ষা দিতে হবে যে সে রাষ্ট্র বুঝছে কিনা। এই পপুলার এগুলা করে লাভ হয় নাই, র্যাপারগিরি করে এগুলা হবে, পপুলারিটি হবে, ভোট পাবেন, নেক্সট টাইম জিতবেন। আর ওরা কি বসে থাকবে যাদেরকে খাদাইছেন? ওর সুবিধা হলো যে তারা আসলে ওল্ডার জেনারেশন, অন্য অর্থে পলিটিক্যাল লিডারশিপ আকালে ওল্ডার। আর এই যে বোকার মধ্যে একটা কমিউনিজম ধরে বসে আছে, বাকি দিকে তাকাই নাই, জাস্ট দাহালের জন্য কোনো ভাবে এর ভিতরে রিপাবলিক ধারণা ঢুকে গেছে। অরিজিনাল রিপাবলিকের অর্থ তাৎপর্য তো বোঝেন নাই আপনি। ইন্ডিয়ার সম্পর্কে কি পজিশন নেবেন, ক্রিটিক্যাল পজিশনটা কি হবে, কতটুকু সাথে করবেন, কতটুকু সাথে থাকবেন না, এগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেই। চীনের সাথে কতটা হাত ধরবেন, কতটা ধরবেন না, দেখলে কিচ্ছু ঠিক করেন নাই। আপনার জন্য ইকোনমিটা ভালো করা সবচেয়ে আগের পয়েন্ট, যেটা আপনার ইকোনমিতে শাসন করতে হবে। পাবলিক তো ওইটা দিয়ে বিচার করবে যে আপনি কে, পাবলিকের কাজে লাগে এমন একটা ইকোনমি দিতে হবে, এটা যার জন্য কতটা যোগ্য আপনি। যেমন ওদের উচিত ছিল চীনের সাথে নেপালে ওই যে 100 কিলোমিটার রোডটা ঠিক করা, সোজা এর মানে হবে ওটা রোড ঠিক করার না ঠিক করার মানে হবে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা। ইন্ডিয়া ওই যে মুসরানি যাওয়ার মতন চান্সটা দেবে। খালি সুবিধা হলো আপনার যে দেশের মানুষ, গরিব মানুষগুলো বিশেষ করে অ্যান্টি ইন্ডিয়ান। কিন্তু এই শুধু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কি করবে? যখন 10 দিন খাইতে পায় নাই তখন ইন্ডিয়ানরা যদি 10 টাকা পাঠায় মনে করে ওই আমার বাপ। এসব দিক কি আপনি খেয়াল করেছেন? করেন না। ইকোনমিক্সের ধারণা লাগবে। সো পলিটিক্যাল পার্টটা কনস্ট্রাক্ট করবেন কেমন করে, সেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাগবে। এইটা র্যাপার হয় টাকার কাজ না। সো এখন আসেন যে কেন এনসিপিরা পারলই না, ওরা পারলো কেন? প্রথম সুবিধাটা হয়েছে ওদের যে দেখেন ওদের মুভমেন্টটা শুধু সরকারের এগেন্স্ট না, আর সরকার বলতে কম বেশি 3টে পার্টি, তো ওরা তো 3টা পার্টির বিরুদ্ধে সংগ্রাম করছে বলতে গেলে। আর এই অর্থে যেটা ওল্ডার জেনারেশন খালি নেপোটিজম করছে, যা কিছু রাষ্ট্র রিফর্ম করছে ঠিকই, কিন্তু নিজের ভাগ্য বুঝাইছে। ওদের টার্গেট তো এটা। এবং এই জায়গায় আচ্ছা বিরোধী দল, এটা বাদ, বিরোধী দল সরকারের বিরোধী একটা মুভমেন্টের ছিল, বিএনপি যেন আমি তো ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করছি, এগুলো একটা ক্লেম করতে পারছে যে এই সুযোগ তো নেপালে ছিল না। নেপালে বলেছি 3টেই পার্টি, এবং 3টা পার্টি তো আসলে ক্ষমতায় 2 দিন পরে বা আগে ছিল বা আছে। তাহলে এটার কারণে ওখানে যখন মুভমেন্টটা করছে এই 3টা ধারণা দিয়ে সকল পুরানা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, তাতে 3টা পলিটিক্যাল পার্টিকে আঘাত করা হয়ে গেছে। ক্লিয়ার? ফলে এর সুবিধাটা পাইছে, ফলে রিফর্মটা বলছে তার নেতৃত্বে হতে পারছে, কিন্তু আমাদের এখানে হতে পারলো না কেন? আমাদের প্রথম কারাকারি, প্রথম বেকুবি করলো তারা, ইউনুসও করলো, অলমোস্ট বিএনপিকে ডেকে নিয়ে এসে ক্ষমতায় বসে। তার যে সিদ্ধান্ত জুন মাসের যে তারেকে ক্ষমতা আনবে 25 সালের জুন মাসে, ইংল্যান্ড গিয়ে যে আলাপটা সেটা দিতে শেষ করে দিচ্ছে। এটা তো এনসিপিরা টেরও পায় না কি হয়েছে। এনসিপিরা তককে আছে, আচ্ছা আমি এমপি পাবো তো, ইউনুস সাহেব আমাদেরকে এনসিপি এমপি করে দিবেন তো, কয়টা দিবেন? ভাবছে আমি যেখানে বলতেছি একটা রিয়েল পলিটিক্যাল জিনিস লাগবে, তার ও তো যোগ্য না। ব্যাকগ্রাউন্ড বলে যাবেন না। হোল এনসিপি যারা ছিল মুভমেন্টে, তারা আগে কি করতো? গণ অধিকার পরিষদ, গণ অধিকার। ফলে বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা কি। গণ অধিকার কারা? আসলে চাকরি প্রত্যাশী যারা ওই কোটা বিরোধী, এই জন্য যেহেতু তারা বিসিএস দিয়ে ক্যাডার হইতে চাইছে, বাংলা কথা। এই জন্য দেখুন দাবি হলো যে চাকরি ঢুকার বয়স বাড়িয়ে দিতে হবে, কোটা রাখা যাবে না। মানে কি কি ইস্যুগুলো দেখেন আপনি। তার ওদের প্রত্যেকের লক্ষ্য হলো যে বিসিএস দিয়ে ক্যাডার হওয়া। হাসিনা তো সেটা দিয়ে দিবে না। হাসিনা তো ক্যাডার নিবে যেগুলো আমার দলীয় ক্যাডার, ওটা দিয়ে তো আমি আওয়ামী লীগের প্রভাবটা তৈরি করব, প্রশাসন থেকে শুরু করে সমাজের সব জায়গায়। তাহলে এই হচ্ছে তাদের দ্বন্দ্বের জায়গাটা। যখন এটা করতে গিয়ে 18 সাল থেকে তারা মুভমেন্ট করতে করতে যখন দেখলো যে তাদেরই বয়স চলে গেছে, এখন মুভমেন্ট করে লাভ নেই, সরকার দিতে চাইলেও তাদেরকে চাকরি দিতে পারবে না। দেন ওদের মধ্যে যে বুদ্ধিটা আসে যে একটা পলিটিক্যাল পার্টি করি, এইটা হবে আমাদের চাঁদা তুলে খাওয়ার অবস্থা, যেহেতু আমাদের চাকরি হবে না। এটি তো গণ অধিকার পরিষদ, এটি তো নূর রাশেদদের পার্টি, এরা প্রত্যেকে ছিল ওই পার্টিটার মেম্বার। খালি হাসিনার বেকুবির জন্য কোটা বলে একটা বাড়তি ধারণা
এমফ্যাসিস করে তারকে নিয়ে মুভমেন্টটা শুরু হলো। মাথায় পলিটিক্সের কোনো ধারণা না, এটা জিরো, কি করবে তাও জানে না। এইটাই আসিফ নজরুলের কন্ট্রিবিউশনটা হচ্ছে যে ইয়ার নাম করে দিয়া, ইউনুসের নাম করে দিয়ে ইউনুসকে ডায়াল করার ব্যবস্থা আমি করে দিব। সো অন বিহাফ অফ পরবর্তীতে যারা এনসিপি হচ্ছে তাদের দিক থেকে ইউনুসের সাথে যোগ করে দেওয়ার এজেন্ট হচ্ছে আসলে আসিফ নজরুল। তো এবার বাকিটা কি হয়েছে বুঝতেই পারতেছেন। এখন খুব পরিষ্কার হওয়া উচিত আপনাদের কাছে যে কেন বালেন্দ্র শাহ কতটা পারলো আর কোথায় আবার বালেন্দ্র শাহকে ফেল করবে, লিমিটটা কোথায় এটাও বলে দিলাম আপনাদেরকে আমি। আর মূল জিনিসটা হচ্ছে মুভমেন্টের, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আপনি এগুলো মুভমেন্ট করতে পারবেন, হিউজ পপুলার ভোট নিয়ে ক্ষমতাও যেতে পারবেন, কিন্তু রিয়েলি যেসব কমিটমেন্ট করছেন মানুষকে নতুন কিছু করে দিবেন অন্তত, এটা কি পারবেন কিনা নির্ভর করতেছে আর পলিটিক্স সম্পর্কে কি করবেন আপনি তার সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কিনা, আগে স্টাডি আছে কিনা রাষ্ট্রে কি হইতেছে, এই রাষ্ট্রের ইকোনমিটা কেমনে চলতেছে, কোথায় লুপ হোল আছে, কোথায় সুযোগ আছে, সুযোগটা ইউজ করছে না গভর্নমেন্ট, কেন করছে না, এগুলো সম্পর্কে পরিপূর্ণ স্টাডি লাগবে। সো জোশ আবেগ এগুলো দরকার আছে, কিন্তু শুধু জোশ আবেগ দিলে আপনি একদম পপুলার একটা সরকার বানায় ফেলতে পারবেন, এটা হবে না। আলটিমেটলি মাঝখান থেকে একটা ইউনিভার্সিটি ঢুকবে, ঢুকে আমাদের সবাইকে নিয়ে বেঁচে দিবে আমেরিকার কাছে। এই প্রসঙ্গে নেপালের ইস্যুতে আরো বোধহয় দুটো ইয়ে করবো, এটা প্রাইমারি বলতে পারে, আমি মূল জায়গাগুলো আপনাদেরকে ধরার যাওয়ার চেষ্টা করছি কোন জায়গা থেকে এটা দেখতে হবে সেই অর্থে। বাকিটাই পাস্টের বিষয়গুলো সম্পর্কে আরো ডিটেল যারা জানতে চান তারা আমার নেপাল বইটাতে দেখেন, এগুলো সব আছে। ওই আমেরিকান ওই স্টেট ডিপার্টমেন্টের কোন মহিলাটা, সে মহিলাটা পুরোটা ডিল করতেছিল কেন উনি রাজের বিরুদ্ধে চলে গেল, তার পুরো কাহিনীটা এই ডেভেলপমেন্টটা ওখানে পাবেন। আর দাহালের এই যে রিপাবলিক ধারণা কেন এসে পুরো জিনিসটাকে টার্ন করে দিতে পারলো, ইন্ডিয়ার পজিটিভ রোল ছিল আর ইন্ডিয়া কখন থেকে বিগড়ে গেল, এই ডিটেলটাও আছে মানে। থ্যাংক ইউ।